পুতুলের স্কুল শুরু হয়ে গেছে। সে এখন পড়াশোনা করছে। আগে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে তার ম্যাম স্যারেরা তাকে কত ভালোবাসতো, কিন্তু হাই স্কুল প্রিন্সিপাল ম্যাম থেকে শুরু করে অনেকেই তাকে পছন্দ করে না। তাদের একটা কথাই কানে আসে, পুতুল এখানে বড্ড বেমানান, তাদের সাথে তার মিল নেই। সবাই কথা বলে মনের ভাব প্রকাশ করে, একে অপরের সঙ্গে কত কথা বলে, কিন্তু সেখানে পুতুল কথা শুনতে পারলেও বলতে পারেন না। এই কথা বলার ত্রুটি সবাই কেন ধরে বসে থাকে? সবাই কেন তাদের একজন ভাবতে পারে না? কেন এত অবহেলা করে? তার যে কষ্ট হয়, কেন কেউ বুঝতে চেষ্টা করে না? পুতুল টিফিন পিরিয়ডে ক্লাসরুমের বাহিরে দাঁড়িয়ে চোখের কোণের পানিটুকু মুছে নিল। নিজেকে স্বাভাবিক করে বেঞ্চে বসে কোনো রকম একটু খাবার পানি দিয়ে গিলে নিল। বাসা থেকে টিফিন পিরিয়ডের জন্য খাবার দেওয়া হয়। সে যদি খাবারটা না খায়, মামা ঠিক বুঝে যাবে। তাই নিজে যতটুকু গিলতে পেরেছে ততটুকু শেষ করে বাকিটা ব্যাগে রেখে দিল। কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে পুতুল। প্রচন্ড গরম লাগছে। ভাইদের স্কুল ছুটি হতেই বাড়ির পথে পা বাড়ায়। পুতুলের ক্লাস 7:30 থেকে 12টা পর্যন্ত হয়, আর সাজুদের ক্লাস 10টা থেকে 12টা। সকালে পুতুল এবং তার দুই ভাই আলাদা আসলেও যাওয়াটা একসাথে হয়। বাসায় পৌঁছে তিনজনই স্কুল ড্রেস পাল্টে বিশ্রাম নিল। জোহর আজান পড়তেই দুই ভাইকে গোসল করিয়ে নিজেও গোসল করে নামাজ আদায় করলো। মামির শরীরটা এখনো পুরোপুরি সুস্থ নয়। সিজারে বাচ্চা হয়, হাঁটা চলা কম করে। বেশি হাঁটলে সেলাইতে টান লাগে, তাই বেশি হাঁটাহাঁটি বারণ। বেবিকে বেশিক্ষণ কোলে রাখতে পারে না। শুধু খাবার খাওয়ার সময় বেবি কোলে না হয়। আর বাচ্চা হয়তো মায়ের কষ্ট বুঝতে পারে, তাই দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়। ঘুম ভাঙলে চোখ খুলে খেলতে থাকে। যদি পেটে খিদে পায় তাহলে কান্না করে। এছাড়া সে একদম শান্তশিষ্ট বাচ্চা। বাকি দুই ভাইয়ের মতো নয় সে। বাচ্চার নাম মায়ের নামের প্রথম অক্ষর র দিয়ে রাখা হয়েছে, মোহাম্মদ রিফাত। আজ সাজু মিলন টিভি দেখতে গঞ্জে যাবে। গ্রামে বিদ্যুৎ এসেছে কয়েকদিন হলো। সাদা কালো ছোট টিভিতে হানিফ সংকেত ইত্যাদি অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যার পর। পুতুলের অমন ছোট বাক্স টিভি দেখতে ইচ্ছে করে, কিন্তু সে মেয়ে মানুষ। গঞ্জে টিভি দেখতে গেলে গ্রামের মানুষ ব্যাপারটা ভালো চোখে দেখবে না। তাই নিজের ছোট চাওয়া প্রশ্রয় দিল না, আর দিলেও কিছু হতো না। এশার আজান দিয়েছে অনেকক্ষণ। পুতুল হাতের কাজগুলো দ্রুত শেষ করে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। মোনাজাত শেষ করে জায়নামাজ ভাঁজ করে আলনায় রাখতেই মিলন সাজু স্বাধীনের হাত ধরে নাচতে নাচতে বাড়িতে চলে আসছে। তিনজনকে একসাথে দেখে পুতুল হাতের ইশারায় সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলন, সাজু, স্বাধীন তিনজন একসাথে জবাব নিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীন বারান্দার মোড়ায় বসতেই পুতুল এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেয়। স্বাধীন মুচকি হেসে পানিটুকু পান করে। রেনু খাবার খেয়েছে আম্মা? পুতুল মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ খেয়েছে। স্বাধীন খাবারের জন্য ঘরে চলে যেতেই সাজু মিলন একসাথে পুতুলের কাছে গঞ্জের আলাপ নিয়ে বসে। তাদের আলাপ শেষ করে খাবার জন্য ঘরে যায়। মাটিতে পাটি বিছিয়ে দেয়। ভাত তরকারি পেয়ালাগুলো বোনের দেখা দেখি নিজেরও এগিয়ে নিয়ে আসে। স্বাধীন হাত মুখ ধুয়ে আসতেই খাবার বিসমিল্লাহ বলে মুখে তুলে। পুতুল সবার জন্য খাবার বেড়ে নিজেও খাবার মুখে তুলতে নিলেই হঠাৎ কারো চিৎকারে হাত ফসকে ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। ততক্ষণে স্বাধীন, সাজু, মিলনের খাবার বন্ধ হয়ে গেছে। স্বাধীন দৌড়ে ছুটতে পুতুল হাতটা ধুয়ে দৌড়ে বের হয় পাশের বাড়িতে কি হয়েছে দেখার জন্য। সুমনা নামের মেয়েটি গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছে। মুখ দিয়ে কিসব পড়ছে। জিহবা বের হয়ে আছে। বাবার মতে বিয়ে করেছিল। বিয়ের গন্ধ যা শরীরে, এখনো হাতে রাঙা মেহেদি। সেই মেয়েটি ফ্যানের সাথে ঝুলছে। পুতুল চারদিকে তাকায়। মেয়েটির মা জ্ঞান হারিয়েছে। বাবা কপাল চাপড়াচ্ছে। ঋণ করে ধুমধামে মেয়েকে বিয়ে দিল, অথচ ঋণ পরিশোধ করা হলো না। মেয়ে তার লাশে পরিণত ঠিকই হলো। পুতুল আরো কিছু ভাবার আগে স্বাধীন তার হাত টেনে বাড়িতে নিয়ে যায়। আম্মা, আপনি বাড়িতে থাকেন, ঘর ছেড়ে বের হবেন না, আমি দেখে আসছি কি হয়েছে।
পুতুল কাজ জাগিয়ে বলল, আচ্ছা, কিন্তু চোখের সামনে এমন ভয়ঙ্কর কিছু দেখে পুতুলের বাসায় বসে থাকতে মন সায় দিচ্ছে না। সাজু মিলনকে খাবার খাইয়ে ঘুমাতে দিয়ে চুপে চুপে ঘর থেকে বের হয়ে যায়। সুমনাদের বাড়ির মেইন গেটের দরজাটা হালকা খুলতেই দেখতে পায় বাড়িতে পুলিশ এসেছে। মেয়েটির লাশ ততক্ষণে ঘর থেকে বাহিরে নামিয়ে মাটিতে পাটি বিছিয়ে শোয়ানো হয়েছে। পুলিশের কথা শুনে মনে হচ্ছে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে নিবে। কাটাছেঁড়ার পর নাকি মেয়েটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কারো প্রতি কোনো সন্দেহ থাকলে পুলিশের কাছে জানাতে বলল। সুমনা শ্বশুর বাড়ির লোকদেরও খবর দেওয়া হয়েছে, তারা প্রায় চলে এলো বলে। ঘরে যার নবসুন্দরী বধূ, সে বাহিরে পরনারীতে আসক্ত হয়ে কি করে জানা নেই পুতুলের। সুমনা মারা যাওয়ার 7 দিন পার হয়ে গেছে। সুমনার বর আগে থেকে পরকিয়া করত। সেই মেয়ে নাকি 3 মাসের অন্তঃসত্ত্বা। সেটা কোনোভাবে সুমনা জানতে পারে। ভালোবেসে যে স্বামীকে নিয়ে ঘর বাঁধল, দিন শেষে সে ধোঁকা দিল। সুমনা মানতে পারেনি। বাবার বাড়িতে নায়ের হয়ে এসেছিল, কিন্তু বের হলো লাশ হয়ে। পুতুলের খারাপ লাগছে। মেয়েটির মা বাবার দিকে ফিরে তাকানো যায় না। সন্তান ছাড়া তারা কতটা অসহায়। সুমনার বড় ভাই কাজের সূত্রে ঢাকায় পড়েছিল। বোনের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে। সুমনার স্বামীকে জেলে নেওয়া হয়েছিল, কিন্তু তারা ক্ষমতাশালী হয় ছেড়ে দিল। 10 লাখ টাকার বিনিময়ে সুমনার শ্বশুর ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। সুমনার শ্বশুর সেখানকার পুলিশ অফিসার ছিলেন, এখন রিটায়ার্ড। সরকার থেকে বসে বসে টাকা থেকে শুরু করে বিভিন্ন রেশন পান। তিনি প্রচুর সম্পত্তির মালিক। সুমনার বাবা হাজার চেষ্টা করেও পারেনি মেয়েকে ন্যায় পাইয়ে দিতে। সে ব্যর্থ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অসময়ে বৃষ্টির আগমনে কিঞ্চিত বিরক্ত পুতুল। জানালা দিয়ে তাকিয়ে দেখে কৃষকের ফসলের ধান নষ্ট হচ্ছে। এই বৃষ্টি না আসলেই ভালো হতো। কত মানুষের ক্ষতি হচ্ছে। মিলন সাজুর আবদারে হাঁড়িতে খিচুড়ি চড়িয়ে দেয়। চাল, 3 পদের ডাল, মিষ্টি কুমড়ো, আলু ছোট ছোট টুকরো দিয়ে আজকে এই খিচুড়ি। কিছুক্ষণ পর ঢাকনা সরাতে খিচুড়ির গন্ধ আসছে। ভালোই হবে মনে হচ্ছে। গরম তেলে বেগুন ছেড়ে ভাজতে লাগলো। ঘরে যা ছিল সবকিছু দিয়ে মোটামুটি খাবার আয়োজন হলো। মামি জলপাই আচার করেছিল। জলপাই শেষ হলেও তেল রয়ে গেছে। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিল। লবণ দিয়ে হালকা ডলে তাতে জলপাই তেল ঢেলে একটা মজাদার খাবার করে নিল। মিলন সাজু মজা পেয়ে খাবার বেশি খেয়ে ফেলেছে। মিলনের পেট ফুলে ডোল হয়ে গেছে। সাজু মিলনকে খেপাতে বলল, থাকতুম বাজায় মিলন মিয়া ঢোল। মিলন ঠোঁট উল্টে বলল, আমার পেটে বাচ্চা, মিলন মিয়ার বাচ্চা, মিলন মিয়ার বাচ্চা। মিলন কথাটা বলতে বলতে বিছানায় শুয়ে কেঁদে ওঠে। ওরে বাপরে, ক্ষুধা বেশি লাগছিল, তাই শখ করে আরেকটু খেতে গিয়েছিলাম। এখন আমার এটা কি হলো? পেটে আমার বাচ্চা, লোভে পড়ে পাপ করে ফেলছি। ওরে মা, পেট আমার পেটের জায়গায় থাকতে চায় না কেন? কেন বাপ কেন? আমার পেট ফেটে গেল রে। ওরে তোরা কেউ আমারে ধর রে। মিলনের কাজে সাহায্য বসে শব্দ করে হাসছে। পুতুল চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কি সর্বনাশা কথা বলছে, এসব কি কথা ছিরি। পুতুল ভাইকে বলল, বাড়ির বারান্দা হাঁটতে। হাঁটাহাঁটে আস্তে আস্তে করলে ঠিক হয়ে যাবে। পুতুলের কথায় মিলন পেটটা ধরে বাড়ির বারান্দা আস্তে আস্তে হাঁটতে লাগে। সাজু মিলনের মতো করে পেটে হাত দিয়ে হেঁটে হেঁটে বলল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল। মিলন গাল ফুলিয়ে বলল, আপু, সাজুকে কিছু বলো, ও আমায় খেপায় কেন? আমি কিন্তু ওকে খুব মারবো। পচা ছেলে, ভাগ, তুই ভাগ। গোপাল ভার একটা, আগে আগে পেট চলছে, পেটুক একটা। আর বেশি খাবি? পুতুল সাজুর কান ধরে হাতের ইশারা বলল, মারবো কিন্তু। আপু লাগছে আমার, ছাড়ো। আচ্ছা আর বলবো না, ছাড়ো আপু। পুতুল কান ছেড়ে দিতে সাজু দৌড়ে ঘরে চলে যায়। পুতুল হাঁটু গেড়ে ভাইয়ের ফুলো পেটে হালকা করে চিমটি কাটে। মিলন চিৎকার করে বলল, ওরে মা, পেট আমার ফেটে গেল।
তুমিও খুব পচা আপু। রাগ করে মিলন বারান্দা ছেড়ে ঘরে চলে যায়। পুতুল মিটমিটে হাসে। আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে। ধানের ভিতর পোকা, জামাইবাবু বোকা। গ্রামে মেলা বসেছে। সেখানে চরকি থেকে শুরু করে বিভিন্ন খেলনার হাট দেখা যাচ্ছে। মিলন খেলনা পুতুল হাতে তুলে নিয়েছে, যেখানে এক মেয়ে কোণে সাজে তার বরের পাশে বসে আছে। খেলনা পুতুল হাতে নিয়ে নড়াচড়া করতে করতে উপরোক্ত কথাগুলো বলে খিলখিল হাসিতে ফেটে পড়ে। পুতুল কপাল কুঁচকে হাতের ইশারায় বলল, কি হয়েছে তোর? দেখো আপু, পুতুলটা তোমার মতো করে বউ সেজেছে। পুতুল মিলনের মাথায় আস্তে থাপ্পড় মেরে ইশারায় বলল, চুপ থাক ফাজিল। টিভিতে ওইসব ছবি দেখে দেখে এসব বলছিস? মিলন মাথা কষে বলল, তুমি মারলে কেন? এই পুতুলের মতো করে তোমারও বর আসবে দেখে নিও। মিলন কথায় পাত্তা দিল না। নিজের মাপের আকাশি চুড়ি হাতে পরে মিষ্টি করে হাসলো। স্বাধীন এসে দেখে পুতুলের হাতে রেশমি চুড়ি। আম্মা, পছন্দ হয়েছে? পুতুল মাথা নাড়িয়ে সায় দিল। স্বাধীন পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখে মাত্র 20 টাকা পড়ে আছে। মন খারাপ করে পুতুলের দিকে তাকাতেই পুতুল বুঝতে পারে মামার কাছে কোনো টাকা নেই, তাই মন খারাপ করলো না। মিষ্টি হেসে আস্তে করে একের পর এক চুড়িগুলো খুলে রেখে দিল। মামার হাতের 20 টাকা নিয়ে মামার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে রেখে দেয়। আরেকটু আগে স্বাধীন মেলার ভিতর থেকে 2 পদের নিমকি আধা কেজির মতো নিয়েছে। সেটা নিয়ে সবাই বাড়িতে ফিরে গেল, কিন্তু মিলন বারবার পিছনে ঘুরে রেশমি চুড়িগুলোর দিকে তাকায়। বাড়িতে ঢুকিয়ে চুপচাপ গালে হাত দিয়ে ভাবতে লাগলো। কিছু মনে পড়তেই সাজুর দিকে তাকিয়ে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মিলন দৌড়ে রুমে ছুটে। সাজু পিছু পিছু চলে আসে। পুতুল ঘরে নেই। সেই সুযোগে ছোট মাটির ব্যাঙ ভেঙে ফেলে। 2 টাকা থেকে শুরু করে 5 টাকার কয়েন পেল। সবগুলো হাতে তুলে 2 হাতের মুঠোয় নিয়ে স্বাধীনের রুমে ছুটে স্বাধীনকে গুনে দিতে বলে। কত টাকা জমা হয়েছে? স্বাধীন গুনে দেখে 70 টাকা হয়েছে। মিলন ভীষণ আনন্দিত হয়ে টাকাগুলো নিয়ে মেলার দিকে ছুটে যায়। সাজুও তার পিছনে। হাতে 70 টাকা দিয়ে কাচের রেশমি চুড়ি দিতে বলে। দোকানদার বলল, 1 মুঠো কাচের চুড়ি 40 টাকা। দোকানদারের তখনকার কথা মনে পড়তেই হাসি মুখে 2 মুঠো চুড়ি 70 টাকায় দিয়ে দেন। মিলন হাসি মুখে দৌড়ে ছুটে চলে যায়। সাজও রওনা হয়। পুতুল রুমে এসে ব্যাঙ ভাঙা দেখে। এটা মিলনের কাজ বুঝতে পারে। নিশ্চয়ই মেলায় কিছু পছন্দ হয়েছে, যা মামা কিনে দিতে পারেনি, তাই এখন কিনতে ছুটেছে। পুতুল ভাঙা টুকরাগুলো উঠিয়ে সব পরিষ্কার করে নেয়। নিজের পড়ার টেবিলে বসতেই মিলন রুমে প্রবেশ করে। ভাইয়ের ছোট 2 হাতে রেশমি চুড়ি দেখে পড়ার টেবিল ছেড়ে পুতুল দাঁড়িয়ে যায়। বোনের সামনে 2 মুঠো কাচের চুড়ি রাখে। পুতুলের আর কিছু বুঝতে বাকি নেই। তার ভাই তার জন্য কাচের চুড়ি আনতে গিয়েছিল। খুশিতে 2 চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কাপা কাপা 2 হাতে ভাইয়ের 2 গাল ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। আজ এতটা খুশি লাগছে পুতুল কোনো ভাষায় প্রকাশ করবে বুঝতে পারছে না। তার ঈদের দিনের মতো আনন্দ লাগছে। ভাইয়ের জমানো টাকায় তার জন্য প্রথম উপহার। সে গ্রহণ না করে কিভাবে থাকবে? আপু পড়বে না? পুতুল মাথা নাড়িয়ে দিল, যার মানে সে পড়বে। মিলনকে সামনেই বসিয়ে 2 হাতে রেশমি চুড়ি পরে নিল। সুন্দর 2 হাতে রেশমি চুড়ি কেমন সুন্দর মানিয়েছে। মিলন ভীষণ খুশি হয়েছে। সুখের মুহূর্তগুলো একটু বেশি সুন্দর হয়। স্বাধীন ভাই, কোথায় যাচ্ছেন? এই তো ভাই, মেয়ে আর ছেলেদের আনতে এগিয়ে যাচ্ছি। ও, তাদের ওই পাশের গ্রামে পড়তে দিয়েছেন? ওই পাড়ার চেয়ারম্যান সাহেবের বাড়ি চিনেন? হ্যাঁ চিনি, অসীম তালুকদার। তাদের বেশ নামডাক। সেই ছেলে বছরখানেক আগে ঢাকায় পড়তে গিয়েছিল, এখন আবার গ্রামে আসছে। সঙ্গে তার 2 চাচাতো ভাই। এর জন্য এলাকার মানুষ ভয়ে থাকতো। ছেলে একটা গুন্ডা। মানে, কার কথা বলছেন? আরে চেয়ারম্যানের ছেলে অর্পণের কথা বলছি। এই ছেলে নাকি ঢাকায় রাজনীতি করে। ও,
কিন্তু যারা পড়াশোনা করতে ঢাকায় যায় তারা কি গুন্ডা হয়? আরে সবাই না হলে কি হবে, এই ছেলে ছোটবেলা থেকে গুন্ডা। বাপ এলাকার চেয়ারম্যান, তার চাচা শাফিন তালুকদার খুলনা জেলার পুলিশ অফিসার, চাচি 5 বছর ধরে হাই স্কুলে মাস্টারগিরি করে। লোকটার কথা শুনে স্বাধীন চিন্তায় পড়ে গেল। পুতুল এবং 2 ছেলেকে নিয়ে কোনো সমস্যা হবে না তো? ঢাকা থেকে চেয়ারম্যান সাহেবের ছেলে আসছে। 5 বছর আগে ছেলেকে ঢাকায় অনেক কষ্টে পড়তে পাঠিয়েছিল। আজ ছেলে গ্রামে আসছে। রাবেয়া ছেলের আসার খবর শুনে নিজ হাতে রান্না বসিয়ে দিল। বাবা ছেলের এই লড়াই তার ভালো লাগে না, তবুও ছেলের ভালোর জন্য চুপচাপ স্বামীর সাথে রাগ করে। বাবার বাড়িতে কিছুদিন পড়েছিল, কিন্তু বেশি দিন স্বামীর সাথে রাগ করে রাবেয়া থাকতে পারেনি। ছেলে ঢাকায় যাওয়ার 2 সপ্তাহের মাথায় তালুকদার বাড়িতে চলে আসে। অসীম তালুকদার বইয়ে সব দেখেও কিছু বলেনি। পরিবেশ সময়ের সাথে ঠান্ডা হয়েছে। বাইক নিয়ে 3 ভাই এলাকা ঘুরে বেড়াচ্ছে। গ্রামের সাথে তাদের পুরনো কত দুষ্টুপনা স্মৃতি জড়িয়ে আছে। নিজের পুরনো হাই স্কুল প্রাঙ্গণে পা রাখে অর্পণ। হারুন মাস্টারের খবর নিতে জানতে পারে সে ফেনীতে ট্রান্সফার হয়েছে। বাকি শিক্ষকদের সাথে কথা বলে স্কুলটা ঘুরে দেখতে থাকে। 2য় তলায় 6ষ্ঠ শ্রেণীর ক শাখা পার হয়ে খ শাখার সামনে দিয়ে যেতে নিলেই জানালার পাশে পুতুলকে দেখতে পায়। কোথায় দেখেছে ঠিক মনে করতে পারছে না। হাই স্কুলের প্রিন্সিপাল ম্যাম অর্পণকে দেখে এগিয়ে আসে। অর্পণ, তুমি বাসায় যাওনি? ভাইজান কিন্তু তোমার উপর খুব রাগ করবে। আব্বু, বাসায় যাও, তোমার আম্মিজান বাসায় অপেক্ষা করছে তোমার জন্য। অর্পণ আঙুল তুলে ইশারায় পুতুলের দিকে তাক করে বলল, চাচি, এই মেয়েটিকে। অর্পণের হাত বরাবর তাকিয়ে মাসুদা তালুকদারের কপাল কুঁচকে যায়। এক প্রকার বিরক্ত হয়ে বলল, তুমি ওকে চিনবে না আব্বু, ও রোহিতপুর থেকে এখানে পড়তে আসে, নাম পুতুল। রোহিতপুর নামটা শুনতে অর্পণের কিছু মনে পড়ে যায়। শয়তানি হাসি দিয়ে চোখে সানগ্লাস পরে বের হয়ে যায়। মাসুদা তালুকদার পুতুলের দিকে আরেকবার তাকিয়ে চলে যায়। এতক্ষণ ধরে তাকে নিয়ে কথা হয়েছে, সেই দিকে পুতুলের কোনো খেয়াল নেই। সে মনোযোগ দিয়ে খাতায় অঙ্ক করতে ব্যস্ত। একটা অঙ্ক বারবার করেও হচ্ছে না। এক পর্যায়ে উত্তর মিলে যেতেই বিজয় হাসি ঠোঁটে ফুটে ওঠে। স্যারকে খাতা দেখিয়ে ব্যাগ গোছাতেই ছুটির ঘন্টা পড়ে যায়। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। জিহান গান বন্ধ করতে একটা ইটের টুকরো ঢিল মারতে জিহানের মাথার পিছন সাইডে লাগে। আবে, কোন হালায় রে? তোর বাপ হালায়, যা সর, বসতে দে। কি মামা, এত খুশি কেন? খবর কি? অর্পণ জিহানের হাত থেকে পানির বোতল নিয়ে সব মাথায় ঢেলে দিল। জিহান রিহান বাইকে বসাচ্ছিল। অর্পণের কাজে জিহান রিহান দাঁড়িয়ে যায়। পুরনো শত্রুকে এতদিন পরে পেয়েছি, এত সহজে পাবো আশা রাখিনি আর। জিহান কিছু বলতে নিবে, তখনই পুতুল কদম গাছের নিচে এসে দাঁড়াতে সাজ ও মিলন চলে আসে। 2 ভাইকে নিয়ে সামনে এগুতে কয়েক পা ফেলে। ঠিক সে সময় পিছন থেকে ডেকে ওঠে, ওই লিলিপুট। পুতুল এমন অদ্ভুত নাম শুনে পাত্তা দিল না। হেঁটে চলে যেতে নিলে আবার একই ডাক। মিলন পিছনে তাকিয়ে দেখে লম্বা 3টি ছেলে দাঁড়িয়ে আছে। আপু, লম্বুগুলো মনে হয় নির্মা ওয়াশিং পাউডার খেয়েছে, তাই দিন দুপুরে এমন করছে। তুমি এখানে সাজুর সাথে দাঁড়াও, আমি আসছি। বাম হাতের সাহায্যে মাথার ছোট চুলগুলো পিছনে ঠেলে প্যান্টের পকেটে 2 হাত দিয়ে বড় ছেলেদের মতো ভাব নিয়ে এগিয়ে গিয়ে বলল, কি ভাই, কি সমস্যা? দিন দুপুরে আমাদের স্কুল মাঠে কি? স্যারের কাছে বিচার দিলে না পাছা পিটিয়ে লাল করে দিবে। ওলে বাবু সোনা, বলে কি আমাদের পাছা পিটিয়ে লাল করবে? তার আগে তুমি ভাবতে থাকো সোনা, এখন 3 জন একসাথে তোমাকে ধরলে তুমি পালিয়ে বাঁচতে পারবে? এবার একটু মিলন নড়ে চড়ে দাঁড়িয়ে রইল। এরা 3 জন একসাথে তাকে ধরলে সে বাঁচবে কি করে? আর বোনকে সেভ করবে কি করে?
দূর থেকে স্বাধীনকে আসতে দেখে মিলনের ভাবনা চলে যায়। এখান থেকে চলে যাওয়ার আগে প্যাট মোচড় মারে। কিছু চিন্তা করে হাসি চলে আসে। পিছনে ঘুরে চলে যাওয়ার আগে বায়ু দূষণ করে দৌড় মারে। তিন ভাই দুর্গন্ধে মুখে হাত দেয়। তাদের প্যাট মোচড় মেরে বমি আসতে চায়। ওয়াক ওয়াক করতেই তিন ভাইয়ের অবস্থা খুব খারাপ। আব্বু জলদি চলো, পিছনে তিন পাগলা কুত্তা আসছে, আমাকে দেখলেই কামড়ে দিবে। স্বাধীনের হাত টেনে তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। পুতুল সাজু নীরব দর্শক। কি হলো ব্যাপারটা? তাদের মাথায় ঢুকেনি। ভাই এটা কি ছিল? গ্রামে আসতে না আসতে একটা পিচ্চি ছেলে আমাদের তিন ভাইকে ঘোল খাওয়ালো। ছি, ওয়াক, প্যাট মোচড়ে বমি পাচ্ছে। আল্লাহ, আমার ইজ্জত শেষ। অর্পণ রাগে ফুঁসতে লাগলো। একজন লিলিপুট জুতা মারে, আরেকজন বায়ু দূষণ করে। এদের ভাই বোনের কি করা যায় ভাবছে অর্পণ। পিচ্চির কাণ্ড মনে পড়তেই মুখ চেপে বোতলের বাকি পানিটুকু নিজ মাথায় ঢেলে বাড়ির দিকে রওনা হয়। আজ কি বাজে অভিজ্ঞতা হলো। ছি। বাসায় পা রাখতে খিলখিল করে হাসিতে ফেটে পড়ে মিলন। স্বাধীন হা হয়ে তাকিয়ে আছে। ছেলেটা এইভাবে হাসছে কেন? পাগল হলো নাকি? আব্বা, কি হয়েছে আপনার? এইভাবে হাসেন কেন? কিছু না আব্বু, এমনি হাসতে মন চাইলো আর কি। কথাটা শেষ করে ঘরে যায়। স্বাধীন নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। পুতুল মিলনের পাগলামির কথা জিজ্ঞেস করলো না। এই পাজি ছেলে মাঝে মধ্যে এমন অদ্ভুত কাণ্ড করে বসে থাকে। সাজু মিলনকে চেপে ধরতে গড় গড় করে কাহিনী বলে দিল। সাজু মিলনের সাথে হেসে ওঠে। বেশ করেছিস, আমাদের বোনকে লিলিপুট বলবে কেন? কোন অ্যাঙ্গেল থেকে তাকে লিলিপুট লাগে? লম্বু ব্যাটা কোথাকার। তালুকদার ভবনে পা রেখেই কারোর সাথে কোনো কথা অর্পণ বলল না। নিজের রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে। 1 ঘন্টা হলো, এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। রাবেয়া তালুকদার ছেলেকে এসে কয়েকবার ডেকে গেছে, সে কোনো রেসপন্স করেনি। বেলা যখন দুপুর 2টো কাটার বেশি, তখনই নিজেকে শান্ত করে রুম ছেড়ে ডাইনিং টেবিলে খেতে বসে। রাবেয়া ছেলেকে খাবার দিতে দিতে আর চোখে তাকায়। আজকে বাবা ছেলের দেখাই হয়নি। তাহলে রাগ করলো কার সাথে? রাবেয়া বুঝতে পারছে না। অর্পণ চুপচাপ খাবার মুখে তুলে খেতে লাগলো। স্বাধীন মিয়া, কি খবর? কেমন আছো? তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন যে গ্রামে পড়ে আছো? ঢাকায় চলো, শহরের বাতাস তোমার গায়ে লাগলে বুঝতে পারবা। টাকায় সুখ, টাকায় ধর্ম। ঢাকা শহরে লাল নীল বাতি দেখা চোখ জুড়াইয়া যাইব। বড় দালানে এসির নিচে বসে আরামে দিন কাটবো। টাকায় যদি সুখ পাওয়া যেত, তাহলে গ্রামের মানুষ এই গ্রামে থেকে চাষবাস করে খেত না। সবাই টাকার জন্য শহরে ছুটত, যেমন আপনি এবং আপনার ছেলে ছুটেছেন ঢাকায়। আপনার মতো মানুষদের জন্য ঢাকা শহরের এত জ্যাম লাগছে, ঢাকা শহরের এত কোলাহল, অতিরিক্ত লোক সংখ্যা বাড়ছে। ঢাকা শহরে হয়তো টাকার মেশিন আছে, কিন্তু এই মাটি, বায়ু, শান্ত পরিবেশ নেই। নদী, খাল, বিলের পানিতে যে মাছ রয়েছে, তার স্বাদে আমি কাবু। ঢাকার চাষ করা মাছে আমার রুহ শান্তি পাবে না ভাই। এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আমার শৈশব কৈশোর কেটেছে। আমি এতেই খুশি। আমার ঢাকা পছন্দ নয়। শুধু শুধু ঢাকায় গিয়ে ঢাকার লোকজনের বিরক্তের কারণ হতে চাই না। আমি যাও মানে আমার জন্য আরেকটু অতিরিক্ত জ্যাম হবে। জমিল চৌকিদার স্বাধীনকে কাবু করতে আরেকটু কিছু বলল, কিন্তু জুতসই না হয় চলে গেলেন। স্বাধীন বাঁশ কেটে চারদিকে বেড়িবাঁধ দিয়ে দিল। কলা গাছে কলা এসেছে, এখন ছোট ছোট, কিন্তু ইদানিং কলা চুরি হওয়া বাধ্য হয়ে বাঁশ কেটে এনে চারদিকে আটকে দিল। কি জমিল, কাজ হলো? না মেম্বার সাহেব, টাকা লোভ দেখিয়ে কাজ হয়নি। লেগে থাকো, আমার এই জমিটা চাই। স্বাধীন সরে পড়লে নিশ্চয়ই জমিটা পাবো। আর যদি কাজ না হয় মেম্বার, তাহলে? যদি আপোষে না হয় তাহলে ছিনিয়ে নিব। প্রয়োজনে স্বাধীনের লাশ পড়বে এই জমিতে। ওর রক্তে মাটি লাল হোক, আমি তাই চাই।
পুরনো কথাগুলো কিছুই ভুলিনি। আজকের মতো লেগে থাকো। এক দুইবার কথায় কাজ না হলে শেষ করে দিব। একদম জানে মেরে ফেলবো শুয়োরটাকে। রেনু বসে বসে কাঁথায় নকশা করছে। শরীরটা এখন ভালো হয়েছে, সব কাজই করতে পারে। পুতুল আম্মু, কোথায় তুমি? পুতুল ওড়নায় ভিজে হাতটা মুছতে মুছতে রেনুর ঘরে ঢুকে। মামির এক ডাকে সে হাজির। আম্মু, তোমার মামা সেই যে তোমাদের স্কুল থেকে বাসায় দিয়ে গেল, এখনো এলো না কেন? রাত অনেক হয়েছে। পুতুল ইশারায় বলল, চলে আসবে মামি, চিন্তা করো না। ওই আপুরে, তুই কই? তাড়াতাড়ি আয়, আমি ফাটা বাসা আটকে গেছি। এটা মিলনের গলা না? বাদরটা আবার কি করলো? পুতুল দেখে আসো আবার কি করেছে। পুতুল উঠোনে আসতে দেখতে পায় তার বাদর ভাই প্যান্ট ধরে লাফাচ্ছে। কিন্তু কেন? সামনে যেতেই মিলন বলল, আপু বাঁচাও। পুতুল কিছু বলার আগে স্বাধীন বাসায় ঢোকে। পুতুলকে চলে যেতে বলল। মিলনের প্যান্টের চেন টান দিতে সে বাথরুমে দৌড়। এই ছেলের সবকিছুতে তাড়াহুড়ো। আস্তে ধীরে কাজ কি করা যায় না? সবকিছু নিয়ে বাদরামি। কলপারে হাত মুখ ধৌত করতে করতে বলল পুতুল, পুতুল আম্মা, ভাত বাড়ো, খুব ক্ষুধা লাগছে। স্বাধীন কলপার থেকে চলে যেতে নিবে, সে সময় মিলন বাথরুম থেকে বের হয়। আহা, কি শান্তি! পেটে হাত বুলাতে বুলাতে বাথরুম থেকে বের হতে হতে কথাটা বলে হাসি দিল। স্বাধীন মিলনের কান টেনে ধরে, এই যে আব্বা, আপনি ভালো হবেন না, বড় হচ্ছেন, জ্ঞান বুদ্ধি একটু মাথায় রাখুন। আমি আবার কি করলাম? আমার হিসু পেয়েছে, আমি হিসু করব না? না, আপনি কিছু করেননি, যত দোষ নন্দ ঘোষ এই স্বাধীনের। তালুকদার বাড়িতে আসর বসেছে। অসীম তালুকদার, রাবেয়া, অর্পণ, জিহান, রিহান, মাসুদা, শাফিনকে পেয়েই আড্ডা জমেছে। 3 ছেলে আসবে শুনে শাফিন আগেই রওনা দিয়েছিল, তাই সময় মতো বাড়িতে আসতে পেরেছে। অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা সামনেই শুরু। এরপর কি করবে চিন্তা করেছ? জি চাচ্চু, অনার্স শেষ হলেই মাস্টার্স করার পাশাপাশি কিছু করতে চাই। সেই কিছুটা কি অর্পণ? রাজনীতি? বাবার প্রশ্নে তাকায় অর্পণ, মাথা উঁচু করে মাথা নাড়ে সায় দেয়। রাজনীতি তুমি বোঝো কতটুকু? আমি যতটুকু জানি এবং পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি, তুমি এখনো উপযুক্ত নও। পড়াশোনা করছো, তাতেই ফোকাস করো। দেশের জন্য কিছু করার সময় এখনো অনেক পড়ে আছে। আর তাছাড়া তোমার বয়স কত? 21 বছর পূর্ণ হবে কাল বাদে পরশু। সেই জন্য বাসায় পার্টি রাখা হয়েছে। অনার্স 4 বছর বলে কিন্তু 4 বছরে শেষ হয় না। অনার্স শেষ করতে কিন্তু 6 থেকে 7 বছর লেগে যায়। তারপরে মাস্টার্স করবে। তাই বাবা হিসেবে একটা রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে রাজনীতি থেকে সরে আসো। অসীম তালুকদার ছেলের থেকে কোনো উত্তর পেলেন না। ছেলের সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলেন। অর্পণ চুপচাপ বসে রইল। শাফিন, অর্পণ ভাতিজা এবং 2 ছেলের সাথে কথা বলে মশগুল হলো। চাচার সাথে তার সম্পর্কটা অন্যরকম, একজন ফ্রেন্ডের মতো তার সাথে মিশতে পারল। বাবা ছেলের সম্পর্ক দাবটির মতো। রাবেয়া স্বামীর পিছনে ছুটে ধরতে পারলেন না। বাসায় ফিরে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে মনস্থির করলেন। এখন ছেলেকে সময় দেওয়া দরকার। সামনে ছেলের পরীক্ষা। ছেলেটা আবার চলে যাবে, কবে আসবে ঠিক নেই। এখন কোনো মতে টেনশন দেওয়া যাবে না। সবাই যার যার ঘরে চলে যেতেই অর্পণ সোফায় টান টান হয়ে শুয়ে পড়ে। রাবেয়া ছেলের মাথাটা কোলে নিয়ে নিলেন। মাথায় হাত বুলিয়ে দিতে ঘুমের দেশে পাড়ি দেয়। শীতের সকালে কুয়াশা ঘেরা। শীতের সকাল দিগন্তের পার বেয়ে গাছপালার উপরে কুয়াশা পড়েছে। দুর্বলা ঘাসের ওপর শিশির জমে আছে। পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে। এত কুয়াশা ভেদ করে যেখানে কিছু দেখা যাচ্ছে না। একটু এগিয়ে দেখে সেখানে একটি মেয়ে গায়ে চাদর জড়িয়ে ঘাসের শিশির মারিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। লম্বা কালো কেশিনী চুলগুলো ছেড়ে দিয়েছে। পায়ে তার একজোড়া নূপুর। সেখানে রিমঝিম শব্দ শোনা যাচ্ছে। অর্পণ একটু একটু করে সামনে এগিয়ে রমণীকে ছোঁয়ার চেষ্টা করতেই সে দৌড়ে পালিয়ে গেল।
দূর জঙ্গল থেকে কাজল কালো চোখ দুটো মেলে তাকিয়ে তার প্রাণে। মেয়েটি মিষ্টি হাসির শব্দের সাথে তার মিষ্টি কণ্ঠস্বর তোলে, কানে বাজে মিষ্টি গলার আওয়াজ। কোন এক শীতের সকালে আমি তোমায় নিয়ে হারাবো গ্রামগঞ্জে শিশির ভেজা পথে। তুমি প্রাণ সখা হয়ে হাতে হাতটি রেখো মোর, জায়গা দিও তোমার বাহুডোরে। অর্পণ এক পা সামনে এগোতেই মেয়েটি গায়েব হয়ে গেছে। অর্পণ পাগলের মতো ছুটে, কিন্তু তার নাগাল নেই। কোথায় হারালো কেশিনী? ফজরের আজানের শব্দে অর্পণের ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসতে দেখতে পায় 5:30 বাজে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। শিট! ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে আছে পুতুল। আজ রাজিয়ার মৃত্যুবার্ষিকী। মানুষটা চলে গেছে, কতগুলো বছর চলে গেল। চোখ বুঝতেই মনে পড়ছে এই তো সেই দিনের কথা। মা তাকে নিয়ে মামা বাড়িতে উঠল। মায়ের সাথে তার কত সুন্দর সুন্দর মুহূর্ত পার হয়েছে, কিন্তু তার ছোট ভাইটা মায়ের ভালোবাসা পায়নি। ও তো জানেই না মা তাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে সুন্দর ধরনী ছেড়েছেন। সকালবেলা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে স্বাধীন বাড়িতে পা রাখে। পুতুল গায়ে চাদর জড়িয়ে উঠোনে দাঁড়িয়ে আছে, ওড়না দিয়ে মাথা ঢাকা। স্বাধীন এগিয়ে আসে, আম্মা আপনি নামাজ পড়ে ঘুমাতে যান নাই? পুতুল মাথা নাড়িয়ে না বলল। চিরকুটে এগিয়ে দিতে স্বাধীন অবাক হয়ে হাত বাড়িয়ে নিল। চিরকুটটা খুলতেই ছোট্ট হাতের কিছু অল্প স্বল্প লেখা। স্বাধীন লেখাটুকু পড়ে পুতুলের দিকে তাকায়। আম্মা আপনি মনে রাখছেন এই দিনটার কথা? আমি তো মনে করছিলাম আপনি ভুলে গেছেন, তাই ফজরের নামাজ পড়ে বোনের কবর জিয়ারত করে আসছে। পুতুল ঢোক গিলে মুখ দিয়ে শব্দ বের করার চেষ্টা করে। ও ছাড়া আর কোনো শব্দ বের হয় না। কথা বলতে না পেরে ফুফিয়ে কেঁদে ওঠে। স্বাধীন পুতুলের 2 চোখের পানি মুছে তার বুকে মাথাটা রেখে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আম্মা কাঁদে না, চুপ থাকো, আমি তোমারে নিয়ে যাইতাছি। কবরের ওপর কয়েকটা ফুল ফুটে আছে। দুর্বলা ঘাস বেশ বড় বড় হয়েছে। পুতুল কবরস্থানের ভিতরে যেতে পারেনি। মেয়েদের কবরের সামনে যেতে নেই। বড় গেটের সামনে দাঁড়িয়ে দূর থেকে ঝাপসা চোখে তাকায়। চোখের পানি টইটুম্বর হতেই 2 হাতে মুছে নিল। ওই যে 3য় স্থানে তার মায়ের কবর রয়েছে। তার মায়ের পাশে সারি সারি অনেক কবর রয়েছে। কার প্রিয়জনেরা এখানে কবরে ঘুমিয়ে আছে জানে না, শুধু জানে তার অতি প্রিয় একটি মানুষ এখানে এই কবরে শায়িত, তার জনম দুঃখী মা। পুতুল গেটের সামনে দাঁড়িয়ে মোনাজাত ধরে 2 চোখের পানি ছেড়ে দিল। মোনাজাত শেষে মাটিতে বসে পড়ে। লোহার গেট হাত ঢুকিয়ে ডাকবার কত আকুতি। তার মা আজ পুতুলের ডাকে সাড়া দেয় না, যেমন 5 বছর আগে করেছিল। এভাবেই ঘুমিয়েছিল বাড়ির উঠোনে। কত ডেকেছে, কিন্তু চোখ মেলে বলেনি, পুতুল মা এই তো আমি। কান্না করে না, তুমি আমার লক্ষ্মী মা। মায়েরা কি কান্না করে? পুতুলকে তার মা আজও আগের মতো হেঁটে এসে বুকে টেনে নেয়নি। সাদা কাপড় পরে তার মা পর হয়ে গেছে। মায়ের এত নিষ্ঠুর কেন? তাদের বুকের ধন, তাদের সন্তান ছেড়ে কি করে ঘুমিয়ে আছে এই মাটির কবরে? একটিবার কি মনে পড়ে না সন্তানের কথা? জানতে পারি কি মাবিহীন এতিম সন্তানগুলো দুনিয়ার মাটিতে কি করে একলা রইবে? স্বাধীন পুতুলের কান্না দেখে নিজের চোখের পানি লুকিয়ে এগিয়ে আসে। আমার বাসায় চলো, সকাল হয়েছে অনেকক্ষণ। তুমি বাসায় নেই, মিলন সাজু খুঁজবে তোমায়। চলো আম্মা। পুতুল স্বাধীনের কোনো ডাকে সাড়া দেয় না। স্বাধীন পুতুলের মাথায় হাত দিতেই চমকে ওঠে। পুতুল মায়ের শোকে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান নেই। স্বাধীন তাড়াতাড়ি বাসার দিকে ছোটে। তার মায়ের মৃত্যু যেই দিন হয়েছিল, মায়ের লাশ কবর দেওয়ার জন্য নিয়ে গেছিল। এমন ভাবে পুতুল অজ্ঞান হয়ে ঘরের কোণে পড়ে থাকে। কেউ জানতে পারেনি এতিম মেয়েটির ওপর কি যাচ্ছে। মামা বোনকে বিদায় দিতে কবরে নিয়ে গেছে। কি অদ্ভুত, তাই না? আমাদের আপন মানুষগুলো একদিন আমাদের কবরে রেখে আসবে, যেমন রাজিয়ার বেলা স্বাধীন ভাই হয়ে রেখে এসেছিল। ঠিক তেমনি ভাবে আমার, আপনার এবং আমাদের সকলের আপনজনেরা এইভাবেই
একদিন কবরের মাটিতে শায়িত করবে। সেই দিন চিৎকার করে বলা হবে না, তোমরা আমাকে এই মাটির ঘরে রেখে যেও না, আমি তোমাদের সাথে থাকতে চাই। মা, বাবা, ভাই, তোমরা নিয়ে যাও আমায়, আমি একা থাকতে খুব ভয় পাই। যখন দেখবে প্রিয় মানুষগুলো তোমার ডাকে সাড়া দিচ্ছে না, তারা কাঁদবে, আহাজারি করতে করতে চলে যাবে, তোমায় রেখে যাবে 3.5 হাত মাটিতে। ডাক্তার সাহেবা, পুতুলকে কেমন দেখলেন? দেখুন স্বাধীন সাহেব, মেয়েটি মা হারিয়েছে, হঠাৎ শকটা নিতে সে পারেনি। আপনার কথা অনুযায়ী এমন ঘটনা আগেও একবার হয়েছে, ঘন্টার পর ঘন্টা জ্ঞান ছিল না। আজ আবার সেই মায়ের সঙ্গে দেখা করা থেকে শুরু করে পুরনো কথা মনে পড়া। এতটুকু বাচ্চা মেয়ে, যে বয়সে তার মা বাবার সাথে থেকে হেসে খেলে সময়গুলো কাটানোর কথা, সেখানে মনের মাঝে পুরনো ক্ষত ঘা রয়েছে। তার উপর মাহারা সন্তান, বাবা নেই। মানসিক অবস্থা তার কতটুকু ভালো থাকতে পারে বলতে পারেন? আমি জানি আপনি ওকে ভালো রাখার চেষ্টা করেছেন এবং এখনো করছেন, এতে কোনো ত্রুটি রাখছেন না। পুতুলকে দেখে যতটুকু ধারণা করছে, মেয়েটি ভিতরে ভিতরে গুমড়ে মরছে। আপনার চোখের সামনে থাকলে হয়তো খারাপ কিছু হচ্ছে না, কিন্তু আপনার চোখের বাহিরে এমন কিছু ঘটেছে বা ঘটছে যা আপনি জানেন না। সেটা হতে পারে বাড়ি কিংবা বাড়ির বাহিরে, আবার স্কুলের কোনো ব্যাপার নিয়েও হতে পারে। আশা করব চোখ কান খোলা রাখবেন। মেয়েটির মা বাবা নেই, আপনি একমাত্র শেষ ভরসা। আপনার কিছু হয়ে গেলে মেয়েটি ভবিষ্যৎ খুব একটা সুখের হবে বলে আমার মনে হয় না। নিজে সতর্ক থাকুন আর মেয়েটির নিরাপত্তায় জোরালো করুন। হয়তো আপনার চোখ সহজেই কিছু ফাঁকি দিতে পারবে না। ডাক্তার তার কথা শেষ করে অন্য রোগী দেখতে চলে গেল। স্বাধীন চিন্তায় পড়ে যায়। অসীম তালুকদার সকাল 8টা বাজে বাসায় আসেন। বাড়িতে ঢুকতে শুনতে পায় তার গুণধর ছেলে কাউকে কিছু না বলে হুট করে চলে গেছে। এটা শুনে চিৎকার করতে শুরু করেন। এটা কেমন ভদ্রতা? কাউকে কিছু না বলে চলে যাওয়ার মানে কি? কালকে এসে আজকে হাওয়া, ফাজলামো হচ্ছে নাকি? জিহান রেহান দুই ভাই একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে, যার মানে তারা কিছুই জানে না। অর্পণ হঠাৎ চলে গেল কেন? কথা ছিল আরো বেশ কয়েকদিন এখানে থাকবে, কিন্তু হঠাৎ এভাবে চলে যাওয়া। শাফিন, ফোন লাগাও গুণধরকে, দেখো সে কোথায় আছে। শাফিন তালুকদার ভাতিজাকে ফোন দিচ্ছেন, কিন্তু অর্পণ ফোন তোলেনি। দ্বিতীয়বার ফোনে রিং হওয়ার মাঝে ফোন বন্ধ আসে, যার মানে সে ফোন বন্ধ করে দিয়েছে। অসীম তালুকদার রেগে যান। একে নিয়ে কি করবো আমি? সবসময় দুই ভাইকে নিয়ে যত সব উল্টো পাল্টা কাজ করে, আমার মান সম্মান কিছু রাখেনি, আজ আবার তাদেরও সঙ্গে নেয়নি। বাহ বাহ, কি গুণধর সুপুত্র আমার। আপনি সবসময় আমার ছেলেটার পেছনে লেগে থাকেন। একবার বাবা হয়ে তাকে বুঝতে চেষ্টা করেছেন? করেননি। তা করবেন কেন? আপনি কথায় কথায় বকাঝকা এবং মাঝে মধ্যে গায়ে হাত তোলেন। আমি মা, তাই সন্তানের কষ্ট বুঝতে পারি। আমার সোনা বাচ্চা ছেলেকে নিশ্চয়ই কিছু বলেছেন, তাই কষ্ট পেয়ে সে বাড়ি ছেড়েছে। অসীম তালুকদার বউকে কিছু না বলে হন হন করে দোতলায় নিজের রুমে চলে যান। এই মা ছেলে তাকে পেয়েছে কি, যখন যা করবে মেনে নিবে? বিকালবেলা সবুজ ঘাসের বুকে সূর্যের মতো লাল শেফালি ঘাসে দেপান্তরে মাঠ। অর্পণ বাইকের সাথে পা ঝুলিয়ে বসে আছে। ফোনটা ইচ্ছা করে বন্ধ রেখেছে। আজ সকালে ঘুমটা ভেঙে গেছে। দ্বিতীয়বার চোখে ঘুম আসেনি। বাড়ি থেকে হঠাৎ চলে আসছে, কাউকে কিছু জানায়নি। তার বাপ হয়তো তার চলে যাওয়ার খবর এতক্ষণে পেয়ে গেছে। অর্পণ, তুই এখানে? বাসা থেকে চলে আসছিস কেন? ভালো লাগছিল না, তাই ঢাকায় ব্যাক করেছি। পরীক্ষা সামনে, পড়তে হবে। চল হোস্টেলে ফিরে যাই। তুই পড়ার জন্য চলে আসছিস? বিশ্বাস হয় না। এতে অবিশ্বাস করার কিছু নেই, চল। অর্পণ বাইকে উঠে পড়ে। মাহিম বলল, তুই যা, আমি তোর পেছনে আছি। ওকে। অর্পণ বাইক টান দিতেই মাহিম ফোন লাগা অসীম তালুকদারকে। আসসালামু আলাইকুম স্যার, অর্পণকে পেয়ে গেছি। অর্পণ ঢাকায় ফিরেছে।
ওয়ালাইকুম আসসালাম। ওর দিকে খেয়াল রেখো। অসীম তালুকদার কান থেকে ফোন নামিয়ে রাখেন। একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে সে বাঁচবে না। সে বাঁচবে কি নিয়ে? বাবা হয়ে বন্ধুর মতো কখনো ছেলের সাথে আচরণ করতে পারেনি। সবসময় গুরুগম্ভীর ভাব মুখে ধরে রাখেন। তিনি ভয় পান তার অতি আদরে বাদর না হয়ে যায়, আর সে ভয়ের জন্য ছেলেকে বুকে অবধি জড়িয়ে ধরেন না। রাবেয়ার জরায়ুতে টিউমার হয়েছিল, অপারেশন করে ফেলতে হয়েছে। দ্বিতীয় সন্তানের আশা তিনি আর করেননি। তার মা বাবা অপারেশনের কথা শুনে নারাজ হলেও ছেলের জন্য বউকে কিছু বলতে পারেনি। তার ওপর পুত্র সন্তান আগেই জন্ম দিয়েছে, হয়তো এর জন্য রাবেয়ার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন। অথচ অসীম তালুকদারের ঘর আলো করে যেদিন অর্পণের আগমন ঘটে, অসীম হাসপাতালে দাঁড়িয়ে বলেছিল, ডাক্তার, এটা আমার মেয়ে। অসীম তালুকদারের মুখে হাসি লেগেছিল। মিস্টার তালুকদার, আপনার কন্যা সন্তান নয়, পুত্র সন্তান হয়েছে। অসীম তালুকদার অবাক হয়ে যান, ভাবেন ডাক্তার মিথ্যে বলেছে। তাই তোয়ালে থাকা হৃদপুষ্ট সন্তানকে চেক করেন। মেয়ের আশায় যে বাবা বসেছিল, তার পুত্র হয়েছে, যার ভয়ে বউকে আল্ট্রাসোনোগ্রাফি পর্যন্ত করতে দেননি। দ্বিতীয়বার বাচ্চার জন্য চেষ্টা করলে জানতে পারে তার স্ত্রী আর কখনো মা হতে পারবে না। তিনি নারাজ হননি, বরং ছেলেকে দুই হাতে আগলে নেন। 2 বছর পর্যন্ত ছেলে তার কাছে আদরে মানুষ হয়েছে। তারপরে নিজের কাজের জন্য দেশের বাইরে দিনের পর দিন থাকতে শুরু করে। তখনই ছেলে মায়ের সঙ্গে বেশ মানিয়ে বড় হয়ে উঠেছে। নিজের হুঁশ জ্ঞান বলতে তার মায়ের আঁচল তার প্রিয় হয়ে যায়। আর বাবা সম্পর্কে হয়ে ওঠে একজন শক্ত কঠোর পুরুষ। বাবারা রাগী হয়, তারা কঠোর হয়, তারা কখনোই নরম হয় না। বাবা হয়ে সন্তানের সাথে নরম আচরণটা এখন সময়ের সাথে আসে না। ছেলে বড় হচ্ছে, আর তার মাথার টেনশন বাড়ছে। এলাকায় উল্টোপাল্টা কাণ্ড ঘটানো থেকে শুরু করে সব কাজ করতে শুরু করেছে। তার সুনামে অসীম তালুকদারের পেট মোচড় মারে। অসীম তার ইহজনমে যা করেননি, তা ছেলের দ্বারা অসম্ভবকে সম্ভব করে ছেড়েছে। রাতে বিদ্যুৎ নেই। পুতুল হাত পাখা দিয়ে দুই ভাইকে একটু পর পর বাতাস করছে। বারবার হাত পাখা চালানোর জন্য হাত ব্যথা হয়ে যায়। পুতুল হাত পাখা নামিয়ে রাখে। আপু, গরম লাগছে, মশা কামড়ায়। পুতুল কি করবে বুঝতে পারছে না। শীতে কারেন্ট যায় না, গরমের সময় এত জ্বালিয়ে মারে কেন? শীতের সময়টাতে ঠান্ডা কাঁপন ধরিয়ে দেয়। একদিক শান্তি লাগে, কারেন্ট নিয়ে প্যারা হতো না বলে, আর এখন বিরক্ত লাগছে কারেন্ট নেই বলে। সময়টা চৈত্র মাস চলছে। দিনের বেলা কাঠফাটা রোদ মাথার ওপর থাকে, রাতের বেলা ভ্যাপসা গরমে জান প্রায় শেষ। কপালের ঘাম হচ্ছে ঘর থেকে বের হয়ে যায়। কিছু কয়লা মাটির হাঁড়িতে তুলে নেয়, কাগজ পুড়ে ধোয়া দিতে থাকে। এতে যদি মশার উৎপাত কমে। একে তো গরম, তার উপর নতুন পাতার সঙ্গে ঝরে পড়া পাতার বিরহ বিচ্ছেদ, কেমন একটা রুক্ষ রুক্ষ ভাব। এই যেমন আজকের চৈত্র দিন, দুপুর করে বিকেল হলো, বাইরে ঝিঝি পোকার ডাক, তেতে ওঠা রোদ ছিল। হাওয়া বলতে যেমন বোঝায়, তেমন এক গরম বাতাস ঢুকে পড়েছে ঘরের ভেতর। জানালার ওপাশে স্তব্ধ হয়ে আছে আম, কামরাঙ্গা, জারুল, দেবদারু গাছের সারি। প্রত্যেকের গায়ে যেন লেগে আছে নোনতা বুনো গন্ধ। আপু, মশা কমে গেছে, কারেন্ট নেই, পড়া নেই। চলো না আমরা বাড়ির উঠোনে খেলতে যাই। পুতুল ইশারায় বলল, কি খেলতে চাও? মিলন গালে হাত দিয়ে ভাবতে লাগলো। ভেবেই যাচ্ছে, এই ভাবা শেষ হয় না। পুতুল ভাইয়ের গাল থেকে হাত নামিয়ে দিল। আপু, জুতা চুরি খেলি? পুতুল মাথা নাড়িয়ে না বলল। তাইলে হাড়ি পাতিল দিয়ে খেলি। আচ্ছা, এটা বাদ, চলো কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিই। সাজু বিরক্ত হয়ে বলল, দূর, কি কস, এসব বাদ, নাটাই নিয়ে ঘুরি উড়ে আসি। মিলন চোখ ছোট্ট করে বলল, বলদ, রাইতের বেলা কি ঘুরি উড়াবি? চোখে তো দেখবি না, এখন এক চোখ কানা, পরে দেখবি 2 চোখ কানা হয়ে গেছে। তাইলে তুই বল, কি খেলবি? এক দোক্কা খেলি? না। বরফ পানি? না। মার্বেল দিয়ে খেলি চল? না। লাটিম ঘোরানো? না। ক্রিকেট খেলি? না। ফুটবল?
না, তুই চুপ থাক বানরের নানা ভাই, সবকিছুতে খালি না না করে। আপু এখন তো গরম পড়ছে, তাহলে পুকুরের ঘাটে পিছলা বানিয়ে স্লিপ কাটি, পানিতে গোসল হলো আর মন ঠান্ডা হবে। পুতুল সাজুকে না বলল, হাতের ইশারায় লুকোচুরি খেলতে চায়, যেহেতু রাত, এটাই সঠিক সময়। বাড়ির বাইরে যেতে হলো না, খেলতে সুবিধা হলো অন্ধকারের জন্য। এতে মিলন সাজু সায় দিল। পাট খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। সখা গো, আমার মন ভালা না। কিছু পুরুষ চিকন চাকন, কিছু পুরুষ ভুঁড়িওয়ালা, টাকা পয়সা থাকলে বেশি, তারা বউ পায় ভালা। সখা গো, আমার মন ভালা না। কে আমার আব্বার মন খারাপ করলো? কিসের জন্য মন ভালা না আব্বা? বউ লাগবো? চোখের সামনে বাবাকে দেখে জিহবা কামড় দিল। উল্টো পথে পালানোর চেষ্টা করলে স্বাধীন ধরে ফেলে। সাজু ভীতুর মতো বলল, আব্বা ছাড়ো, আর গাইতাম না। আচ্ছা গাইবেন ভালো কথা, কিন্তু এমন অদ্ভুত গান কোথা থেকে শুনলেন? না বললে কিন্তু ছাড়বো না। ওই মফিজ মামা থেকে। এই মফিজকে এই পার থেকে ওই পারে নিয়ে যায় নৌকায় করে, সেই মফিজ মামা। সে বৈঠা পাইতে পাইতে বলতো, আমি শুনতেই মুখস্থ করেছি। আজকের পর যেন এমন গান গাইতে না শুনি, শুনলে কিন্তু গালটা শক্ত করে টেনে লাল করে দিব। মনে থাকবে? সাজু মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। স্বাধীন ছেড়ে দিতে দৌড়ে পুকুর পাড়ে গিয়ে বসে পড়ে। মিলন বড়শি দিয়ে মাছ ধরতে বসেছে। হাতে আছে টসটসে লাল পেয়ারা। সাজুকে এইদিকে আসতে দেখে পেয়ারায় কামড় বসিয়ে দিল। কি রে বাদরের নানা ভাই, তোর আবার কি হইল? কিছু না। কিছু না হইলে এমন ভেটকা মাছের মতো ভেটকে আসত কেন? কই ভেটকাইলাম? তোর বাদর মুখ দেখে বোঝাই যাচ্ছে তুই পেঁচা। আমি পেঁচা হলে তুই কি? আমি সুন্দর, তুই সুন্দর। আপু বলছে। আপু সুন্দর, তাই আপুর চোখে সব সুন্দরই লাগে। তুই তো বাদরের ভাই, বাদর। কি আমি বাদর? তবে রে সাজুর বাচ্চা, আজকে তোর একদিন কে আমার একদিন। মিলন পুকুরের কাদামাটিতে হাত দিয়ে কাদামাটি উঠিয়ে সাজুর মুখে ছুঁড়ে মারে। মিলনের দেখা দেখি সাজু কাদা ছোড়াছুড়ি শুরু করে। পুতুল পুকুর পাড়ে গিয়ে দেখে মিলন সাজু কাদা দিয়ে ভূত সেজে আছে। পুতুল দুই ভাইয়ের কাণ্ড দেখে হাসতে থাকে। পুতুলকে হাসতে দেখে দুই ভাই গাল ফুলিয়ে দুই দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। আপু আজকে হাঁসের পুটকি খাইছে, তাই বেশি বেশি হাসতেছে। সাজুর অদ্ভুত কথায় মিলন রেগে এক ধাক্কা দিল। মিলন হঠাৎ করে ধাক্কা দেওয়ায় সাজু পানিতে পড়ে গেল। কি কষেগুলো বাদরের নানা ভাই? চুপ থাক। সাজু কোমর সমান পানিতে পড়ে হা করে তাকিয়ে রয়। মিলন রেগে পুকুরের পানির একটু উপরে বড় কাঁঠাল গাছে বসে পড়ে, পা পানিতে নামিয়ে দেয়। পুতুল দুটোকে এত ডাকছে, তবুও কোনো সাড়া দিচ্ছে না। পুতুল এদের সাথে না পেরে মামাকে ডেকে পাঠায়। পুতুল পড়াশোনার পাশাপাশি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, বাসায় নকশিকাঁথা সেলাই করে। সেগুলো আবার বাজারে বিক্রি হচ্ছে কম দামে। ন্যায্য পাওনা সে পাচ্ছে না, তবুও যা হচ্ছে সে তাতেই খুশি। সামনে শীতের জন্য হয়তো চাহিদা বাড়বে, অর্ডার আরো বেশি আসবে। নকশিকাঁথা শব্দের প্রচলন হয়েছে। কাঁথাকে খেতা, ক্যান্থা ইত্যাদি নামে অভিহিত করা হয়। কাঁথা তৈরি হয় সাধারণত পুরনো কাপড়, শাড়ি, লুঙ্গি দিয়ে। সাধারণ কাঁথা বছরে সবসময় ব্যবহৃত হতে পারে, কিন্তু নকশি কাঁথা বিশেষ উপলক্ষে ব্যবহৃত হয় এবং তা পুরুষানুক্রমে স্মারক চিহ্ন হিসেবে সংরক্ষিত থাকে। ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের কোনো কোনো অঞ্চলে এ ধরনের কাঁথাকে বলে সুজনি। প্রয়োজনীয় পুরুত্ব অনুযায়ী 3 থেকে 7টি শাড়ি স্তরীবদ্ধ করে সাধারণ ফোরে কাঁথা সেলাই করা হয় এবং সেলাইগুলো দেখতে ছোট ছোট তরঙ্গের মতো। সাধারণত শাড়ির রঙিন পাট থেকে তোলা সুতা দিয়ে শাড়ির পাড়েরই অনুকরণে নকশা তৈরি করা হয়। তবে কাপড় বোনায় ব্যবহৃত সুতাও কাঁথার নকশা তৈরিতে ব্যবহৃত হয়, বিশেষত রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে। আম্মা, পুতুল হাতের নকশিকাঁথা পাশে রেখে মাথা তোলে। আম্মা, এভাবে আপনি কিছুই করতে পারবেন না। নকশিকাঁথা কাজ করছেন ঠিকই, কিন্তু পারিশ্রমিক হিসেবে যেটা আপনার পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না।
তাই আমি চাইছি আপনার এই হাতের কাজ গ্রামের এই ছোট্ট ঝুপড়ি ঘরে আটকে না থাকুক, গ্রামে গঞ্জে এটা সীমাবদ্ধ না থাক। তাই আমি চাই আপনার তৈরি করা কাজগুলো ঢাকায় যাবে। ঢাকায় এর চাহিদা ব্যাপক। আবার শুনছি বিদেশের মাটিতে এই নকশি কাঁথা নাকি বিক্রি করা যায়। বিদেশে একবার আপনার হাতের কাজ পৌঁছে গেলে আপনি ভাবতে পারছেন চমৎকার সময় হাতে চলে আসবে। মামার কথায় পুতুল নিজের হাতের কাজে চোখ বুলিয়ে নেয়। তার তৈরি করা কাজগুলো কি একদিন সারা বিশ্বের কাছে পৌঁছাবে? এটা কি সম্ভব? বামন হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়ানোর মতো ব্যাপারটা। প্রত্যাশার থেকে যদি বেশি হয়ে যায়, ভয় হয় সে কি পারবে নিজের জন্য একটা আলাদা পরিচয় করতে। পুতুলকে চুপচাপ থাকতে দেখে স্বাধীন হাঁটু গেড়ে পুতুলের মাথায় হাত রাখে। আম্মা, আপনি এত চিন্তা কেন করেন? রিজিকের মালিক আল্লাহ, তিনি আমাদের জন্য যা ঠিক করে রাখছেন তাই হবে। এত ভেবে কাজ নেই, আপনি হ্যাঁ বলে দিন, বাকিটা আমি করে নিব। পুতুল মাথা উঁচে ইশারায় বলল, মামা তুমি কিভাবে কি করবে? ঢাকায় কাউকে যেতে হবে, আর নয়তো কাউকে আনতে হবে। কাউকে রাখার মতো সামর্থ্য আমাদের নেই। আম্মা, আপনি চিন্তা করেন না, ঢাকায় মাসে আমি একবার যাব। আমি হব আপনার হেল্পার, আমিই করব সব। পুতুল সাহস করে কিছু বলতে পারছে না, তবুও কোনো মতে মত দিল। এখন দেখা যাক কি হয়। বাড়ির সামনে দিয়ে গান বাজিয়ে ছুটে চলছে একজন লোক। পুতুল স্বাধীন সেদিকে তাকাতেই দেখলো মিলন সাজু কিছু কাঁচা পয়সা দিয়ে বরফ জাতীয় কিছু চেটেপুটে খাচ্ছে। পুতুল এসব চিনে না, কিন্তু স্বাধীন তার শৈশবে সে পুরনো স্মৃতিতে ডুবে গেল। সেও একসময় ছুটে যেত বরফ কলের কাছে। 4 আনা 8 আনা পয়সা দিয়ে কিনে খেত সাদা বরফ, লাল সবুজ আইসক্রিম অথবা নারকেল পাউরুটি দেওয়া মালাই। হিম হিম ঠান্ডায় জুড়িয়ে যেত শরীর। চৈত্র মাসে যারা রোজা রাখার অভিজ্ঞতা পেয়েছেন তারা জানেন ইফতারিতে লেবু পাতার গন্ধ, চিনি আর বরফ দেওয়া শরবতের স্বাদ কত মধুর হতে পারে। মাথায় ঘোল ঢালা নিয়ে যতই হাসাহাসি করি না কেন, 100-150 বছর আগে চৈত্র বৈশাখের তীব্র গরমে ঘোল আর মাঠাই ছিল পরম বন্ধু। স্বাধীন এগিয়ে গিয়ে সাজু মিলনের হাতে সবুজ গোলাপি মিশ্রণের বরফি তুলে দিল। সাজু মিলন নিজেদের 2 হাতের গুলো চেটেপুটে খাচ্ছে। পুতুল রেনুয়া নিজের জন্য নিয়ে বাসায় যায়। মামার খাওয়ার ধরন দেখে পুতুল মুখে দিল। গরমের দিন এমন বরফিটা মুখে দিতে বেশ লাগছে। খাবারটা ভীষণ মজা। স্বাধীন রেনুর নাম ধরে ডাকতেই বের হয়ে আসে। একসাথে পরিবারের সবাই মিলে বারান্দায় বসে খেতে লাগলো। সবার ঠোঁটগুলো বিভিন্ন রঙের হয়ে আছে। একে অপরের দিকে তাকিয়ে সবাই একসাথে হেসে ওঠে। শৈশবগুলোর মিষ্টি স্মৃতি বিজড়িত দিনগুলো ভীষণভাবে মনকে নাড়া দিয়ে যায়। শৈশবে সেই দিনগুলি ফিরবে না হয়, শত কাজের ফাঁকেও এ মন ছুটে যায়। স্বাধীন আজ ঢাকায় যাচ্ছে। পুতুল এই 4 মাসে দিনরাত পরিশ্রম করে। নকশি খাতায় সুই সুতার সাহায্যে এক এক রকমের নকশা করেছে, যেগুলো দেখলেই 2 চোখ শীতল হয়ে যায়। মেয়েটা রাতের অর্ধেকটা সময় খেটেছে। জানি না ঢাকায় এগুলো নিয়ে গেলে আদৌ বিক্রি হবে কিনা। তবুও এক বুক আশা নিয়ে পরিবারের সকলের থেকে বিদায় নিয়েছে। বিসমিল্লাহ বলে বাড়ি ছেড়ে ঢাকার জন্য ট্রেনে উঠে এই ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশনে থামবে। তারপর পুতুলের তৈরি কাজগুলো ঢাকায় ছড়িয়ে দেওয়ার পালা। ফুটপাতে হকারদের মতো স্বাধীন ও হকারগিরি করতে নেমেছে। শহরের পাকা রাস্তার কিনারে জনসমাগম পূর্ণ স্থানে ফুটপাতে বসে এই বেচাকেনা। স্বাধীনের মতো অনেক হকারদের দেখা মিলছে, যারা ভ্যান গাড়িতে করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে। অনেকে মাথায় থাকা ছোট টুকরিতে ফেরি কিংবা ছোটখাটো দোকানে বিক্রি করে। গ্রীষ্মের রৌদ্র এবং বর্ষার বৃষ্টির হাত থেকে বাঁচতে বড় ছাতা নিচে আশ্রয় কিংবা বড় পলিথিনের আবরণ ব্যবহার করে। অল্প বয়সী কিশোর ছেলেদের হকারগিরি করছে। কেউ ফুচকা, চটপটি, গুমলিপুরি বিক্রি করছে। কেউ বা আবার চা, পান, সুপারি, সিগারেট বিক্রি করছে। এদের আয় দৈনিক 150 থেকে 300 টাকা। দৈনিক বেচাকেনা ভালো হলেই হয়, আর যদি 150 থেকে 300 টাকা না হয় তাহলে বাঁচার লড়াইটা কষ্ট হয়ে ওঠে।
তাদের থাকতে হয় এই ঢাকা শহরের অলিগলির রাস্তায়। আজ এই ঢাকার বুকে স্বাধীন ফুটপাতের রাস্তায় বিছানা পেতেছে। বেচাকেনার প্রথম দিনটা ভালো হয়নি, তবুও আশা রাখছে নতুন সকালে হয়তো ভালো কিছু হবে। চোখের পাতা জোড়া বুঝে নিল। ওইদিকে তার পরিবার কি করছে জানা নেই। পুতুল রাত জেগে পড়ছে, সামনে তার পরীক্ষা। সময় খুব একটা নেই। 4 মাস নকশিকাঁথার কাজের জন্য সময় দিয়েছে। পড়াশোনা এতটা মনোযোগী ছিল না, যার জন্য অনেক পড়া গুলিয়ে বসে আছে। তবু আবার রিভিশন দিচ্ছে। পরীক্ষায় কোনো ভুল করতে সে চায় না। তার রেজাল্ট খারাপ হলে মামার উঁচু গলায় বলা কথাগুলো মিথ্যে হয়ে যাবে। তার জন্য মামা কম কষ্ট করেনি, এখনো করে যাচ্ছেন। আর সেই মামার মান রাখতে হলেও তাকে প্রত্যেকবারের মতো এবারও ভালো রেজাল্ট করতে হবে। রেনু ঘরে আলো জ্বালিয়ে ছোট ছেলেকে বুকে টেনে নিয়ে বসে আছে। কি করছে মানুষটা? কি খেয়েছে? কোথায় থাকছে কে জানে। একটু যোগাযোগ করতে পারলে শান্তি লাগতো। স্বামীর চিন্তায় রাতে তার গলা দিয়ে ভাত নামে না। বিয়ে হওয়া সত্ত্বেও কখনো একটা রাত দূরে থাকেনি। দিনে যতই কাজ থাকুক না কেন, সেই কাজ শেষ করে ঠিকই সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতো। মানুষটাকে ছাড়া কোনোদিন একা খাবার খায়নি। আজ সে নেই। একা এই ঘরটায় দম বন্ধ হয়ে আসছে। আল্লাহ, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? আমার স্বামী যেখানে থাকুক না কেন, তাকে তুমি ভালো রেখো। তার ভালোতেই আমার সুখ। সে গ্রামে কিংবা শহরে যেখানে রয়েছে তাকে সুস্থ রেখো। তিনি বিহীন আমরা এতিম। তিনি ছাড়া আমরা কেউ ভালো থাকবো না। তিনি আমাদের বেঁচে থাকা শেষ সম্বল। সেই সম্বলটুকু তোমার ভরসায় অত দূর দেশে পাঠালাম। আল্লাহ, আমার স্বামীকে তুমি দেখে রেখো। তুমি ছাড়া আমার কারো কাছ থেকে কিছু চাওয়ার নেই। তুমি আমাদের রব। বিপদ আপদে তোমার কাছে ছুটে যাওয়া, তোমার নামে সেজদা দিয়ে মাটিতে লুটিয়ে পড়া। ও আল্লাহ, তুমি মুখ ফিরিয়ে নিলে আমরা তোমার বান্দা যাব কোথায়? আল্লাহ, তুমি তোমার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের হেদায়েতের পথে চালিত করো। আমরা শেষ নবীর উম্মত। আমাদের মতো এত ভাগ্য ভালো আর কখনো কারো হয়নি। দরজার ওই পাশে দাঁড়িয়ে পুতুল মামির সব কথা শুনতে পায়। এত রাতে মামির ঘর থেকে কান্নার শব্দ পেয়ে ছুটে আসে। হালকা করে দক্ষিণা দুয়ার ধাক্কা দিতেই মামিকে জায়নামাজে মোনাজাত অবস্থায় দেখতে পায়। পুতুল নিজের কান্না সংযত করে, দুয়ার চাপিয়ে চলে যায়। প্রতিদিনের মতো সূর্য পূর্ব দিকে উঠেছে। ভোরে মোরগ ফজরের আজান শেষ হতেই ডাকতে শুরু করেছে। পুতুল ঘর ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিচ্ছে। মামি চুপচাপ হাঁড়িতে রান্না বসিয়েছে। প্রতিদিনের মতো আজ রান্নাঘর থেকে মামি কোনো ডাক দেয়নি। ডেকে বলেননি, পুতুল এটা দিয়ে যা, ওটা দিয়ে যা। কাজের সময় হাতের কাছে কিছু পাচ্ছি না। কোথায় কি রাখিস? এখন এক একটা খুঁজে পাওয়া যায় না। মিলন সাজু ঘুম থেকে উঠে পড়েছে। বাড়িতে আজ কেমন নিস্তব্ধতা। প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে মসজিদে যায়নি, বাবা নেই বলে। পুতুল আপু বাড়িতে নামাজ পড়িয়েছে। মা কেমন চুপচাপ। ছোট ভাইটা প্রতিদিনের মতো কান্না করে বাড়ি মাথায় তোলেনি। সেও কেমন ভদ্র হয়ে গেছে। হাত পা নাড়িয়ে খেলছে বাড়ির ছোট খাটে বারান্দায়। হয়তো সেও বুঝে গেছে বাবা বাড়িতে নেই। মায়ের মন খারাপ। একটু প্যাপো করলেই পিঠে মার পড়তে পারে, তাই শান্তশিষ্ট হয়ে আছে। কিন্তু বড় দুই ভাই মিলন সাজু কি শান্ত থাকবে? মোটেও না। কলপারে হাত মুখ ধুতে ধুতে বলল, কি কি করবে সারাদিন। স্কুল শেষে বাড়ি ফিরে চলবে তাদের বিশেষ শলা পরামর্শ আয়োজন। রেনু খাবার বেড়ে দিতে মিলন সাজু চুপচাপ খেয়ে উঠে পড়ে। রেনু আর চোখে পুতুলের প্লেটে তাকায়। কি হলো, তুমি খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি? পুতুল মাথা নাড়িয়ে সায় দিল, যার মানে তার খাবার পছন্দ হয়নি। ঠিক আছে, এই খাবার রেখে দাও, খেতে হবে না, আমি অন্য কিছু করে দিচ্ছি। রেনু আর কিছু বলতে নিলেই পুতুল সেই সুযোগে হাতের লোকমা ভাতটুকু মামির মুখে পুরে দেয়। পুতুল জানে তার মামি কাল থেকে না খাওয়া। এভাবে না খেয়ে থাকলে নিজেও অসুস্থ হবে, ছোট ভাইটা খেতে না পেয়ে কষ্ট পাবে। রেনু রেগে কিছু বলতে পারে না। মুখের খাবার চিবিয়ে খেয়ে পুতুলকে আবার কিছু বলতে নিলেই
একই কাজ আবার করে বসে। এভাবেই বেশ কয়েকবার বড় লোকমা তুলে প্লেটের সব ভাত শেষ করে ফেলে। রেনু কিছু বলতে না পেরে দুই চোখের পানি ছেড়ে দেয়। পুতুল তার অন্য হাতের সাহায্যে মামির চোখের পানিটুকু মুছে দিল, যার মানে তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। রেনু আর পুতুলের উপর রাগ করে থাকতে পারে না, দুই হাতে পুতুলকে টেনে বুকে জড়িয়ে ধরে। পুতুল মায়ের মতো মামির কাছ থেকে ভালোবাসা পেয়ে কেমন চুপটি হয়ে বসে আছে। মামির গায়ে বুঝি মায়ের গন্ধ লেগে আছে। মামি তাকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে পুতুল তার মাকে জড়িয়ে গালে গাল লাগিয়ে বসে আছে। এতটা মায়া কাজ করে কেন? রেনু চেয়েও কেন রাগ করতে পারল না? এতটা মায়া নিয়ে কেন জন্মেছে পুতুল? এই মায়া তার ভাই মামা মামি দেখতে পায়, কিন্তু বাকিরা ছাড়া। তাদের মধ্যে দুইজন তার রক্ত, তাদের চোখে লোভ দেখা যায়। তারা পুতুলকে আপন ভাবতে পারেনি কেন? কেন আদর দিয়ে একটিবার তাকে বুকে টেনে নেয়নি? বাবা নামক মানুষটাকে আজ চোখে আঙুল দিয়ে দেখাতে ইচ্ছে করছে। তোমরা মা ছেলে দেখে যাও আমি কতটা সুখে আছি। আমি যদি আজ ছেলে হতাম আর কথা বলতে পারতাম, তাহলে নিশ্চয়ই মাথায় করে রাখতে, আমাকে অবহেলা করতে পারতে না, কারণ আমি তোমাদের বংশের বাতি হতাম। শেষ বয়সের বাবার দায়িত্ব নিতাম। কিন্তু আফসোস, আল্লাহ তোমাকে কন্যা দান করায় বেজার হয়েছে। ভেবেছ উচ্ছিষ্ট সে, পরের বাড়ির আমানত হবে, তোমাদের সে দেখবে না, তাই ভেবেছ। আর দিন শেষে কষ্ট দিয়েছিল আমাকে এবং আমার মা জননীকে। কিন্তু আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কন্যা সন্তান হলো সৃষ্টির সেরা উপহার। যার একটি কন্যা সন্তান হবে সে একটি জান্নাতের মালিক, যার দুটি সন্তান হবে সে দুইটি জান্নাতের মালিক, আর তিনটি কন্যা সন্তান হবে সে তিনটি জান্নাতের মালিক। এবং যে তাদেরকে দ্বীনি শিক্ষা দিবে এবং যত্নের সাথে লালন পালন করবে ও তাদের উপর অনুগ্রহ করবে, সেই ব্যক্তির উপর অবশ্যই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বেশি খুশি হন তখন কন্যা সন্তান দান করেন। অনেকেই কন্যা সন্তান চায় না, কিন্তু একজন মেয়ে তার বাবা মাকে যে পরিমাণ ভালোবাসতে পারে তা একটি ছেলে শত চেষ্টা করলেও পারে না। কন্যারা ফুলের মতো নিষ্পাপ, তারা বিশ্বকে সৌন্দর্য দিয়ে ভরিয়ে দেয়। কন্যা সন্তানকে অবহেলা নয়, ভালোবাসতে শিখুন। স্কুল ছুটির পরে বাসায় এসেছে, দুইজনের একজন বাসায় থাকেনি। স্কুলের ব্যাগ বাসায় রেখে হাওয়া, পাজামা হাঁটু পর্যন্ত মুড়িয়ে সাজু মিলন আড়ালি খেতে নেমে গেছে। ছোট ছোট পুঁটি মাছ হাতে তুলতেই ফসকে বের হয়ে যাওয়ায় মিলনের রাগ হলো। আবার অন্য মাছ ধরতে নামে। সাজু পরপর কয়েকটা পুঁটি মাছ তুলেছে, সেগুলো মাটির ছোট কলসে রেখে আবার মাছ ধরতে ব্যস্ত হলো। মিলন মাছ না পেয়ে রেগে আগুন। মিলন স্বাধীনের মাছ ধরার ট্যাটা নিয়ে এসেছে। টাকি পুঁটি ছোট কই চিংড়ি পেয়েছে। টাকি কই ট্যাটা দিয়ে মেরেছে। সব শেষে পুকুরের পাশে আসতেই বাইং মাছ পেয়েছে মিলন। ওই বাইং মাছ পাইছি আমি, আজকে বাসায় যায় গরম ভাত দিয়ে ভাজা মাছ কসকস করে খামু। সাজু পানি দে, দেখ কেমন করছে সে। মাছটা সাপের মতো মুচড়াতে শুরু করছে, কাদার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। সাজু মিলনের হাতে পানি ছুঁড়ে মারল। মিলন হাতের ওটা দেখে চিৎকার মারল, ওই মিলন, ওই এটা ছাড়, এটা মাছ না, এটা কানা সাপের বাচ্চা। সাজুর কথায় মিলন হাতের দিকে তাকিয়ে একটা চিৎকার দিল। দিক দিশা না পেয়ে হাতে রাখা ওটা দূরে ছুঁড়ে মেরে পাগলের মতো দৌড় দিতে শুরু করলো। ওই মিলন দাঁড়া, আমারে থুয়ে যাইস না, আমি আইতাছি। কে শুনে কার কথা? মিলন দৌড়ের উপর আছে, দুইবার পিছলে খেতে পড়েছে, আবার উঠে দৌড়ের উপর আছে। সাজু হাতে ট্যাটার মাছের কলসি নিয়ে দৌড়ে পিছনে ছুটে। মিলন পড়া না পেরে দুই কান ধরে দাঁড়িয়ে আছে। ক্লাস টিচার আজকে ভীষণ রেগেছে। মিলন সাজু তাকে জ্বালিয়ে মারছে। এই তো একটু আগের ঘটনা। মিলন পড়া না পেরে সাজুকে কলম দিয়ে খোঁচাচ্ছিল, তাই স্যার রেগে ক্লাস থেকে বের করে দেন। ফাজিল দুটো স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছে। পুতুল ক্লাসরুমে জানালা দিয়ে তাকিয়ে দেখে দুই ভাইয়ের কাণ্ড কারখানা। বারান্দায় দাঁড়িয়ে কথা সমানে বলে যাচ্ছে, মনে হচ্ছে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি করছে। কি হয়েছে বুঝতে পারছে না, তবুও পুতুল তাকিয়ে রয়। এর মধ্যে ক্লাসের স্যার পুতুল যে অমনোযোগী
সেটা দেখতে পেয়ে দাঁড় করায়, জানতে চায় কি সমস্যা। পুতুল মাথা নাড়িয়ে না বলে, সমস্যা নেই, যখন পড়ায় মনোযোগ দাও। কথাটা শেষ করে স্যার আবার বই দেখে পড়াতে শুরু করেন। পুতুল বইয়ের দিকে মনোযোগী হয়। শেষ পিরিয়ডের ঘন্টা পড়তে একে একে ক্লাস কক্ষ ছেড়ে বের হয়। মিলন সাজু কান ছেড়ে চুপচাপ ক্লাসরুমে গিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বের হয়। দূরে যা, আমার সাথে কথা কবি না। যদি কথা কস তাহলে মনে করব তুই মরা মুরগির গু খাস। ওয়াক, ছি, মিলনের বাচ্চা, এগুলো কি বলছিস? আমি ঠিকই কইছি, আর আমি মিলন, শুধুই মিলন। এখানে মিলনের কোনো বাচ্চা টাচ্চা নেই। তোর আর আমার বাপের তিনখানা বাপ আছে একটা বাড়িতে, আর বাকি দুইটা স্বাধীনের বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। কথাগুলো শেষ করে দুই ভাই দুই দিকে গিয়ে বসে আছে। পুতুলের আজ একটু দেরি হয়েছে। সেই স্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়ে দুই ভাইকে হাত দিয়ে ডাকতে লাগলো, কিন্তু দুইজনই এমন গাল ফুলিয়ে বসে থাকার কারণটা বুঝতে সময় লাগলো। এরা আবার ঝগড়া করছে, উফ, এরা আর ভালো হলো না। পুতুল রেগে ওদের রেখে হাঁটা শুরু করলো, যার মানে আজকে সে এদের পাত্তা দিবে না। পুতুল একা একা চলে যাচ্ছে বলে সাজু মিলন একসাথে দৌড়ে পুতুলের পিছনে পিছনে হাঁটতে শুরু করে। পুতুলের পিছনে সাজু মিলনকে আসতে দেখে সে হাঁটা বন্ধ করে পিছনে তাকায়। পুতুলের দেখা দেখে তারাও পিছনে তাকায়। পুতুল হাঁটার গতি বাড়িয়ে দিলে তারাও হাঁটার গতি বাড়িয়ে দেয়। পুতুল থেমে গেলে তারাও থেমে যায়। এভাবে পুরো রাস্তা শেষ করে বাড়িতে পা রাখে। পুতুল প্রতিদিন ভাইদের গোসল করিয়ে দেয়। আজকে সে চুপচাপ। সে গোসল করে নামাজ পড়ে, বিছানায় চোখ বুজে শুয়ে আছে। সাজু মিলন একসাথে মাথা চুলকে একে অপরের দিকে তাকিয়ে রয়, যার মানে আপু আজকে বেশি রাগ করছে মনে হয়। তাদের দিকে ফিরে তাকাচ্ছেও না। নিজেরাই গোসল ঘরে গেল, মাথায় পানি দিয়ে সাবান চোখে লাগিয়ে এমন চিৎকার মারছে, পুতুল রেনু ভয় পেয়ে দৌড়ে আসে। সাজু মিলনের কাণ্ডে দুজনেই ভ্যাবাচাকা খেল। রেনু রেগে গিয়ে দুটোকেই পিঠের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। মায়ের হাতের মার খেয়ে কলপারে কান্না করছে। একে তো চোখ জ্বলছে সাবানের ফেনার জন্য, আবার পিঠে থাপ্পড় পড়ায় পিঠ জ্বলছে। পুতুল চুপচাপ দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। রেনু মিলন সাজুকে গোসল করিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। সাজু তোয়ালে দিয়ে একটু পর পর চোখের আর নাকের পানি মুছে যাচ্ছে, আর মিলন চোখের পানি নাকের পানি তোয়ালে দিয়ে না মুছে বসে আছে। মনের সুখে কান্না করছে। চোখের পানিতে গাল ভিজে আছে, নাকের সর্দি নাক থেকে বের হয়ে শূন্যে দুলনি খাচ্ছে, তো বসে পরিষ্কার করবে না। এর জন্য যদি স্বাধীন মিয়ার বাড়ি ডুবে যায় তো ডুবে যাক, এতে তার কিছু যায় আসে না। সাজু নাকটা আবার মুছে খাটের ওপর গড়িয়ে কান্দে কেন্দে উচ্চস্বরে বলল, আজ আব্বা নেই বলে আমাদের ধরে মারছ। আব্বা খালি বাড়িতে আসুক, আমি বিচার দিমুরে। ওই আব্বা গো, রেনু আম্মা আমারে মাইরা লাশ বানায় ফেলাইছে। ওরে আব্বা রে, ওই আমার আব্বা, আমারে বাচ্চাও গো। পুতুল ঘরে ঢুকে থ হয়ে গেছে। এই মরা কান্না বন্ধ করবি নাকি শলার ঝাড়ুটা নিয়ে আসবো? রেনু বারান্দায় দাঁড়িয়ে দুই ছেলেকে ধমক দিচ্ছে। পুতুল কি করবে বুঝতে পারছে না। তার হাতটা অটোমেটিক মাথায় চলে গেছে। রমেশ মেম্বার হুক্কা টানতে টানতে বলল, কি রে, খবর কি? আজকে কয়েকদিন ধরে দেখছি স্বাধীনের খবর নেই। ওটা কি মরছে নাকি? আরে না স্যার, স্বাধীন নাকি ঢাকায় গেছে শুনলাম। কস কি? এটা তো ভালো খবর। আগে পুরো কথা শুনেন। আচ্ছা বল। সে ঢাকায় গেছে এটা সত্যি, কিন্তু অন্য কামে। ওই যে তার বাড়িতে সুন্দরী পিচ্চি বোবা মাইয়াখানা আছে না, কি যেন নাম, হয় পুতুল। মাইয়ার নাম পুতুল। সেই মাইয়া নাকি নকশি কাঁথা সেলাই করে, সেগুলো নিয়ে ঢাকায় গেছে বিক্রি করবে বলে। পুতুল? ও, ওই বোবা সেরি যার মায়ে পালাইয়া গেছিল তার প্রেমিক নাগরের লগে। হয়, নজরে রাখ, স্বাধীন কবে গ্রামে পা রাখে, আসলে আমারে জানাইবি। ঠিক আছে। এখন ভাগ। আজ 15 দিন পর স্বাধীন গ্রামে ফিরে যাচ্ছে। পরিবারের জন্য এতদিন মনটা ছটফট করছে। কেমন আছে তারা খুব জানতে ইচ্ছে করতো, তবুও খবর নিতে পারেনি।
আজ বাসায় গিয়ে সবাইকে একসাথে দেখে চোখ জুড়িয়ে নিবে, সবাইকে দেখে মন শান্ত করবে। কতদিন হয়েছে বউ পোলাপাইন থুইয়া এই অজানা শহরে রাত কাটিয়েছে, কষ্ট লাগতো, তবু মনরে একটা কিছু দিয়ে বুঝ দিত, কষ্ট কাদের জন্য করছে, তাদের জন্যই তো এই কষ্ট করা। পুতুলের পরীক্ষা শুরু হয়ে গেছে, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, সংসারের কোনো কাজে তার হাত দেওয়া বারণ। রেনু সাফ সাফ জানিয়ে দিয়েছে পরীক্ষা শেষ হলে যেন সংসারের কাজে হাত লাগায়। পুতুল মামির কথাগুলো মেনে নিয়েছে, আর সাজু মিলন নিজেদের দুষ্টুমি নিয়ে আছে, কিন্তু সেই দিন মায়ের মারের কথা ভুলেনি, সেটা মাথায় রাখছে। আব্বা আসলেই সবটা বলে দিবে। রেনু, সাজু, মিলন, পুতুলাম্মা, তোমরা কই? রেনু স্বামীর কণ্ঠ পেয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসে। স্বাধীন কিছু বলার আগে রেনু উঠোনের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। স্বাধীন হাতের ব্যাগটা ফেলে বউকে জড়িয়ে ধরে, কপালে চুমু বসিয়ে বলল, আরে বউ, কান্দো কেন? আমি আইসা পড়ছি তো, আমি ভালো আছি। তুমি কেমন ভালো আছো তা তোমার মুখ দেখে বুঝতে পারছি আমি। চেহারা শুকিয়ে কাঠ, সুন্দর মানুষটা কালো হয়ে গেছে। ঢাকায় কি অনেক কষ্ট? এমন শুকিয়ে গেছো কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই? আসলে বউ, ঢাকায় তো তুমি নাই, তোমার রান্না খাইতে না পাইরে আমি শুকায়ে গেছি। এখন যেহেতু চলে আসছি, তাহলে আমার বউয়ের মজার মজার খাবার খেয়ে ঠিক হয়ে যাব, আমাকে আবার আগের মতো লাগবে। স্বাধীন বউয়ের কথা ঘুরাতে বলল, তা বাকিরা কই, দেখছি না যে? ওরা আছে আশেপাশে, তোমার গলা পেলেই চলে আসবে। রেনু পুতুলকে ডাকতে মাগরিব নামাজ পড়া শেষ করে ঘর থেকে বের হয়। দুই বাদর আগেই দৌড়ে আব্বাকে জড়িয়ে ধরে, তাদের বিচারের শেষ নেই। স্বাধীন ছেলেদের দেখে প্রাণ জুড়িয়ে যায়। সাদা পাজামা পাঞ্জাবি পরা, মাথায় সাদা টুপি পরে আছে, দেখে মনে হচ্ছে মাত্র নামাজ পড়ে এসেছে। রেনু পুতুলকে ডেকে ছোট ছেলেকে ঘর থেকে আনতে যায়। আব্বা, আমি তোমারে কত মিস করছি। আম্মা পচা, আমাদের ভালোবাসে না, আমারে এমনে এমনে মারছে। মিলন সাজু হাত পা দেখাতে লাগলো। আব্বা, তুমি আম্মার বিচার করবা। স্বাধীন হেসে ওঠে, ও রেনু, তুমি নাকি আমার ছেলেদের মারছো? এটা কি ঠিক হইলো? আমার আব্বাগুলো কত ভালো, তারা কি করছে? রেনু ঘর থেকে ছোট ছেলেকে কোলে নিয়ে উঠোনে আসে। আমি তো ওগো সৎ মা, তাই খালি শুধু মারি, ভালোবাসি না। আর তারা যা করে সব ভালো করে, একদম সাধু বাবা। পুতুল বারান্দার এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে, সবার মতো সে দৌড়ে আসেনি। স্বাধীন রেনুর কোল থেকে ছোট ছেলেকে নিয়ে কপালে চুমু বসিয়ে আদর করলো কিছুক্ষণ, তারপর রেনুর কোলে তুলে দিল। স্বাধীন এগিয়ে এসে পুতুলের মাথায় হাত রাখে, ডেকে ওঠে, আম্মা, আম্মা, ও আম্মা, আমার আম্মা। কপালের মাঝে একটা চুমু দিয়ে জিজ্ঞেস করে, আম্মা তুমি কেমন আছো? পুতুল দুই চোখের পানি মুছতে মুছতে ইশারায় বলল, সে ভালো আছে। পুতুলের চোখের পানি বন্ধ হয় না, সে যতই চোখের পানি মুছে ততই চোখ থেকে আরো বেশি পানি বেরিয়ে আসে। চোখ দুটো আজ এতটা বেহায়া কেমনে হলো? পুতুল বুঝতে পারে না। এতদিন নিজেকে সামলে নিল, আজ মামাকে দেখে বেশি আবেগী হয়ে গেছে। মামাকে হালকা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ফুঁফিয়ে ওঠে। স্বাধীন পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চারদিকে তাকিয়ে দেখে পরিবারের প্রত্যেকের মুখে হাসি লেগে আছে। স্বাধীনের বাড়িতে আজ ঈদের খুশি লেগেছে। স্বাধীনের চোখ দুটো জুড়িয়ে গেল। রাতের আধারের ওই আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, এটাই আমার জান্নাতের বাগান, আমার সুখ, আমার মতো এতটা সুখী আর কেউ নেই। আমি পৃথিবীর সেরা সুখী মানুষ। আল্লাহ, তোমার নেয়ামত খেয়ে আমি ভালো আছি, সুখেই আছি। শত কোটি শুকরিয়া তোমার দরবারে। ঘরটা যদি সুখের হয়, তারে জানি স্বর্গ কয়। ভালোবাসার মাঝে স্বর্গ আর কোথাও নয়। অনেকদিন পর স্বামী বাড়িতে এসেছে। রেনু একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করে। পোলা চাউলের খুদ দিয়ে পায়েস বানানোর সিদ্ধান্ত নিল। তাছাড়া বাঙালির খাবারের তালিকায় পায়েস অন্যতম। বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস থাকবেই থাকবে। উৎসব আয়োজনে বাঙালির খাদ্য তালিকায় পায়েসের জুড়ি মেলা ভার। বিশেষ দিনে মিষ্টিমুখ করার জন্য পায়েস আয়োজন বেশি হয়ে থাকে।
দুধ পরিমাণ মতো, চিনি, কাজু বাদাম ও কিশমিশ, দুটো তেজপাতা, ছোট কয়েকটা এলাচ, সবগুলো একসাথে হাঁড়িতে চড়িয়েছে। একটা পাত্রে চাল নিয়ে ভিজিয়ে রেখে ঝরিয়ে নিল। দুধ ঘন করে নিয়েছে। দুধ ফুটে উঠলে তাতে চাল দিয়েছে। কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নাড়া দেয় যাতে পাত্রের তলায় না লাগে। এরপর হয়ে গেলে নামিয়ে নেয়। পায়েসের সুগন্ধ পেয়ে সাজু মিলন রান্নাঘরে উকি দেয়। আম্মা, পায়েস রান্না করছে। মিলন সাজু জিহ্বা দিয়ে ঠোঁট চেটে বলল, ইয়াম্মি, অনেক মজা হবে। কি সুন্দর সুগন্ধ আসছে। কারো ফিস ফিস কথার আওয়াজে রেনু ঘুরে দেখতে পায় দুই বাদর দাঁড়িয়ে আছে। হাতের খুন্তিটা রাখতে রাখতে বলল, এখানে কি চাই? পায়েস। এখন না, এশারের আজান পড়ে গেছে। বাবার সাথে হাত মুখ ধুয়ে নামাজে যাও। নামাজ পড়ে আসলে খেতে দিব। এখন একটু খেয়ে যাই। না, আগে যেটা বলেছি ওটা করো, তারপরে তোমাদের কথা শোনা হবে। রেনুকে শত মানানোর চেষ্টা করলেও পারল না। তাই ওরা চুপচাপ নামাজ পড়তে চলে যায়। এশার নামাজ পড়ে বাড়িতে আসতেই রাতের খাবার দেওয়া হয়। পায়েস দেয়নি বলে ওদের মন খারাপ হয়। রেনু দেখেও না দেখার ভান করে খেতে বলল। ওরা চুপচাপ খেয়ে ওঠে। স্বাধীন দুই ছেলের মন খারাপের কারণ ইশারায় জানতে চাইলে রেনু কিছু বলে না। রাতের খাবার খেয়ে সবাই যখন গল্পের জন্য একসাথে বসেছে, তখনই সবার হাতে হাতে একটা করে পায়েসের বাটি তুলে দেয়। পুতুল নিজের বাটি থেকে এক চামচ মুখে দিতে নিলেই মিলন গাল ফুলিয়ে বলল, আমি খাবো না, তোমরা খাও। মিলনের রাগ দেখে সাজু এক চামচ মুখে দিয়েছিল, সেটা গিলে নিয়ে ঠোঁট দুটো মুছে নিল। বাটিটা মাটিতে রেখে সেও বলল, খাবে না। স্বাধীন পুতুল এদের কাহিনী বুঝতে না পেরে রেনুর দিকে তাকিয়ে রয়। রেনু নিজের বাটির পায়েস চামচ দিয়ে মুখে তুলতে তুলতে বলল, ঠিক আছে, খেতে হবে না, রেখে দাও, আমি তোমাদেরটা খেয়ে নিব। এমনিতেই আমার এক বাটিতে পোষাচ্ছে না, 3 বাটি হলে ঠিক পুষে যেত। কি করব, হাঁড়িতে আর পায়েস নেই। তাই মনের সাথে সাথে পেট ভরাতে না পারায় দুঃখ লাগছিল। কিন্তু এখন কোনো ব্যাপার না, আমারটার সাথে তোমাদের দুইজনেরটা ফ্রি। রেনু নিজের দিকে 2 বাটি টেনে নিতে নিলেই মিলন সাজু তাড়াতাড়ি করে নিয়ে নিল। কোনো কথা না বলে একের পর এক চামচ মুখে ঢুকিয়ে নিচ্ছে। পুরো বাটির পায়েস শেষ করে রেনুর হাতে সুন্দর করে খালি বাটি দিয়ে চলে গেল। রেনু মিটি মিটি করে হেসে ওঠে। দুই ছেলের এতক্ষণ এসব করার কাহিনী বলতেই স্বাধীন পুতুল হেসে দেয়। অনেক রাত হয়ে গেছে, এবার যার যার রুমে গিয়ে শুয়ে পড়ো। মামির কথায় পুতুল মাথা নাড়িয়ে চুপ করে ঘরে চলে যায়। নিজ কক্ষে এসে দেখে দুই ভাই চুপচাপ শুয়ে আছে। পুতুল দরজা বন্ধ করে, বাতির সুইচ টিপে বন্ধ করে নিজেও কিছুটা দূরত্ব রেখে চোখ বুজে নিল। জামাই আটি গ্রাম থেকে রেনু চাচাতো ভাই আসছে। বোনকে দেখে কয়েক দফা কান্নাকাটি করেছে। 10 বছর ধরে দেশের বাইরে ছিল। বোনের বিয়ের সময় সে দূর দেশে। আজ সেই বোন নাকি 4 ছেলে মেয়ের মা। ভাবতেই অবাক হচ্ছে। নিজে বিয়ে করেনি, মাথার চুল পরে টাক হচ্ছে। তাই তো এবার দেশে ফিরতে মা বাবা ছেলেকে বিয়ে দিতে উঠে পড়ে লাগছে। রেনুর ভাইয়ের নাম সাজ্জাদ। 20 বছর বয়সে দেশ ছাড়ে। এখন 30 থেকে একটু বেশি বয়স হয়েছে। দেখতে হ্যান্ডসাম লাগে, কিন্তু হ্যান্ডসাম হলে কি হবে? মাথার চুল না থাকায় টাকলু আঙ্কেল লাগছে। চুল থাকলে বেশ কয়েকটা রমণী পটলেও পটে যেত। এই সাজ্জাদ সাহেবের কোনো রমণী না জুটলেও বিদেশ থেকে এসে একটা কুকুর ভালোই জুটিয়ে নিয়েছে। তার গায়ের পশম সাদা, নাম দিয়েছে মানকি। এই নাম শুনে মিলন হাসতেই থাকে আর মুখ দিয়ে বলতে থাকে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। মিলনকে হাসতে হাসতে গড়াগড়ি করতে দেখে মানকি চোখের পলক ফেলে তাকায়। সাজ্জাদ বোনের বাড়িতে আসার পথে তাকেও নিয়ে এসেছে। পুতুল কুকুর দেখলেই ভয় পায়, আর নতুন অতিথির সাথে নতুন মানকি নামক এই প্রাণী দেখে চোখ বড় বড় হয়ে গেছে। এই আপদ তাদের বাড়িতে নাকি কয়েকদিন থাকবে। তাই পুতুল সিদ্ধান্ত নিয়েছে এর থেকে 10 হাত দূরে থাকবে। কিন্তু এইদিকে মিলন কুকুরটার দিকে চোখ রাঙিয়ে তাকায়, আবার জিহবা বের করে ভেঙায়, ল্যাজ ধরে টানে, কখনো গোফ ধরে টানে। মিলন উল্টাপাল্টা কাজে কুকুরটাও বিরক্ত হয়ে ওঠে। সে বেশ কয়েকবার ঘেউ ঘেউ করে ওঠে।
কুকুরের সাথে এমন মাখামাখি ভালো না, সবাই নিষেধ করে, কিন্তু সে শুনলে তো। যদিও সাজ্জাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও কুকুরের সাথে এত মাতামাতি করা ঠিক না। দেখা যাবে সে বিরক্ত হয়ে কিছু করে বসেছে। সাজ্জাদ স্বাধীনের সাথে মাঠে গেছে, সে নাকি খেতে চাষবাস করবে। বাড়িতে মানকিকে রেখে গেছে। এই মানকি সাহেবের কোনো কাজ নেই, সে খায় দেয় আর ঘুমিয়ে দিন কাটায়। আর রাত হলে সে যা করে সেসব রাতেই বুঝতে পারবে। সাজ্জাদ মামা বিদেশি চকলেট এনেছে। রেনু মিলন সাজুর হাতে কিছু চকলেট ভাগাভাগি করে দিল। সেই চকলেট প্যাকেট ছিঁড়ে মুখে পুরে হুম হুম সেই স্বাদ। এত স্বাদ কে? এত স্বাদ। মিলন মজা করে চকলেট খাওয়া দেখে মানকি সাহেব তার লেজ নাড়িয়ে বারান্দা থেকে নেমে মিলনের গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ায়। ও মা গো মা, দেখছো নি এর কারবারটা? ওই, আমার কাছে কি তোর? হ্যাঁ, খুব তো এতক্ষণ ভাবলে আসিলি। মিলনের পাত্তা দেশ নাই, এখন আইসেন কেন? দূরে যা, দূরে গিয়া মরগা। শালা ফটকা বাস, চকলেট লোভী। লোভ কত, আবার আমারটা খাইতে আহে। তোরে আমি চকলেট দিতাম না। না মানে না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সো আমি দিতাম না। আবার আমার চকলেটের দিকে নজর দেশ, দাঁড়া তুই। মিলন চকলেটগুলোতে থুতু মেরে দিয়ে বলল, নে, এবার খাবি? খা, খা না। আমি জানতাম এইরকম করলে তুই খাইতে পারবি না, তাই ইচ্ছে করে এটা করলাম। মিলন লাস্ট বড় চকলেটটাতে থুতু লাগিয়েছিল। মানকি তখন লেজ নাড়িয়ে উল্টো পথে চলে যাচ্ছিল। মিলন তখনই মনের আনন্দে মুখে পুড়তে নিলেই মানকি ফিরে এসে মিলনের হাতে চকলেট মুখে নিয়ে দৌড় মারে। নিজের মুখে চকলেট যেতে পারেনি, হাত খালি, সেখানেও চকলেট নেই। মিলন একটা চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, আমার চকলেট নিছে। কুত্তার বাচ্চা একটা লোভী। মিলনের থুতু লাগানো চকলেট খাইছে, লোভী কুত্তা। মিলন কুকুরের সাথে পুরো বাড়িতে দৌড়াতে লাগলো। তার উদ্দেশ্য একটাই, কুত্তার বাচ্চার মুখ থেকে চকলেট বের করেই ছাড়বেন। কিন্তু মানকি সাহেব ধরা দিলে তো। ভাই, সামনের মাসে সাহায্য মিলন 6 বছরে পা দিবে, তাই বলছিলাম কি, ওদের অল্প বয়স থাকতে মুসলমানিটা করে ফেলেন, আমি সব ব্যবস্থা করে রাখবো। ভাই, মুসলমানি করাবো, কিন্তু এরা যে দুষ্টুমি করে, দেখা যাবে একে অপরের সঙ্গে মারামারি করে রক্ত বের না করে বসে। আরে এটা কোনো ব্যাপার না, একবার সুন্নতের কাজটা হয়ে গেলেই তারা নিজেরাই সতর্ক থাকবে, সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, সামলে নিতে পারবো। সাজ্জাদ স্বাধীন বাড়িতে পা রাখতে দেখে মিলন 2 হাত দিয়ে কুকুরের মুখ হা করিয়ে কিছু একটা খুঁজছে, আর কি সব বলে বকাবকি করছে। কি মামা, কি হয়েছে? আপনি মানকি সাহেবের সাথে এমন করছেন কেন? তোমার মানকির গায়ে তো কোনো কোট প্যান্ট টাই পরা দেখলাম না, তাহলে সে সাহেব হলো কি করে? তোমাকে সাহেব লাগছিল প্রথম যেদিন কোট প্যান্ট টাই পরে আমাদের বাড়িতে আসছিলা, কিন্তু এখন তার বিচার করো। তোমার এই মানকি টানকি আমার চকলেট খাইছে, তারে ভালোই ভালোই চকলেট প্যাট থেকে বের করতে বলো। যদি বের না করে, আমি কিন্তু কাঁচি দিয়ে তার প্যাট কেটে চকলেট বাহির করবো। অসভ্য কুত্তা বাচ্চা, লোভী মানকি টানকি, শরম নাই, অন্যেরটা কায়রা খায়, ছেঁচটা কুত্তা, লোভী জানি কোনখানকার। মানকি সাহেব মনে হয় মিলনের কথায় অপমান ফিল করলেন, তাই তো মিলনের কথা শেষ হতে না হতেই ঘেউ ঘেউ শুরু করে দিল, যার মানে সে নির্দোষ। মানকির এমন কাজে মিলন রেগে বলল, একে তো চুরি করে খাইছে, তার উপর সিনাজুরি করে। লোভী মানকি, অসভ্য। মামা, তোমার এই অসভ্য কুত্তাটাকে বাহিরে রেখে আসো, এ চরম লোভী, এর জায়গা আমাদের মাঝে হবে না। সাজ্জাদ মিলনকে শান্ত করতে বলল, মামা শান্ত হও, তোমার জন্য গুড নিউজ আছে। গুড নিউজ? সেটা আবার কি? খায় না মাথায় দেয়। বলছি, আগে সবাইকে ডেকে আনো। মিলন রেনুকে ডেকে আনলো। পুতুল তখন স্কুলে আছে। মামা আসার খুশিতে মিলন সাজু 2 দিন ধরে স্কুলে যায় না। রেনু আসতেই জানানো হলো সামনে শুক্রবারে সাজু মিলনের মুসলমানি। তার উপলক্ষে ছোটখাটো খানাপিনা হবে নিজেদের মধ্যে, বাহিরের লোক আসবে না, শুধু নিজেরাই থাকবে। সেই দিনের জন্য পোলাও মুরগি রান্না হবে, সাথে গরুর গোস্ত। সুস্বাদু খাবারের কথা শুনে মিলন সাজু লাফাতে লাগলো।
থাকতুম থাকতুম বাজায় মিলন মিয়ার ঢোল। আমি মজার মজার খাবার খাবো। ও, শুক্রবারে আমার মুসলমানি হবে। তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাই আইসো। আসলে পিঁড়ি পেতে বসতে দিব, পান সুপারি খেতে দিব, সবাই গিফট নিয়ে আসবা। না নিয়ে আসলে কোনো সমস্যা নাই, না খাইয়ে পাঠিয়ে দিব। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।